সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1125তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ছেলে মোহাম্মদ হানিফের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 6 বছর সংসার করে স্বামীর নামে করে দর্শন মামলা। যেই স্বামীর সাথে 6 বছর সংসার করে দিন শেষে বছর শেষে 6 বছর পরে সেই স্বামীর নামে স্ত্রী মামলা করে, এবং সেই মামলা হলো দর্শন মামলা। বন্ধুরা, এই পৃথিবীতে এই গল্পটা এমন এক প্রতারণামূলক গল্প, এমন প্রতারণা হয় যে আমার গল্পটা পড়ার পরে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ মানুষের সাথে এমন প্রতারণা করতে পারে, এবং এই মানুষগুলো এত বুদ্ধি নিয়ে অন্যকে ঠকানোর জন্য এত মাথা ভরা বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কেমন করে। মানুষ যদি দিনে অন্তত একবার কবরের কথা চিন্তা করত, মৃত্যুর কথা চিন্তা করত, তবে মানুষ কখনো কোনো পাপ কাজে লিপ্ত হতে পারত না। চরম প্রতারণামূলক ময়মনসিংহের ছেলে হানিফের জীবনের বাস্তব গল্পটা আমি আশা করব প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে হানিফকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হানিফ, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা সহ আমার ছোট একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করে না। আমার বাবা আগে প্রবাসে ছিল। দীর্ঘ বছর প্রবাসে থাকার পরে আমার আব্বা প্রবাসে গাড়ি চালাতো, এবং গাড়ি চালাইয়ে ওখানে আব্বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। একটা পর্যায়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেকটা অসুস্থ হয়ে যায়, হসপিটালে দীর্ঘ বছর ভর্তি থাকে। এরপরে ওই সরকার যার গাড়ি চালাতো, যে অ্যাক্সিডেন্ট করে, সে আমার আব্বাকে জরিমানা বাবদ কিছু টাকা দেয়। আমার আব্বা এই টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে, এবং আসার পরে ওই টাকাগুলো আমার আব্বা বিভিন্ন জায়গায় লাভের উপরে বা জমির উপরে এমনি অমনি লাগিয়ে ওই টাকা থেকে যে পরিমাণে লাভ বা ইন্টারেস্ট আসতো, এটা দিয়ে আমাদের পরিবারটা চলতো। আমার বাবা তেমন কোনো কাজ করতে পারতো না। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করতো, বেশিক্ষণ বসে থাকলে কোমর ব্যথা করতো। হাটে বসা মাঝে আব্বা কষ্ট করে তার জীবনটা কাটাচ্ছিল। আর 3 ভাই বোনের এই সংসারটা আমার আব্বা ওই জমানো টাকার ইনকাম দিয়ে আস্তে আস্তে করে চালাচ্ছিল। প্রচণ্ড অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি মোটামুটি একটু বড় হই। বড় হবার পরে আমি আমাদের এলাকারই একটা স্কুলে পড়াশোনা করি। ক্লাস 6 থেকে আমি ক্লাস 10 পর্যন্ত আমার রোল নাম্বার অনেক ভালো অবস্থানেই ছিল, এবং আমি ছাত্র হিসাবে অনেক বেশি মেধাবী ছিলাম। কিন্তু ক্লাস 10-এ ওঠার পর থেকে আমার ছোট একটা ভাই আর ছোট একটা বোনের পড়াশোনা এমনভাবে শুরু হয়ে গেল যে যদি আমি পড়াশোনা করি তাহলে আমার ছোট ভাই বোনের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমার আব্বার পক্ষে আমাকে, আমার ভাইকে, আমার বোনকে 3 জনকে একসাথে পড়াশোনা করানো সম্ভব হচ্ছিল না। এরপরেও দুঃখে কষ্টে মানুষের কাছ থেকে চেয়ে খুঁজে এনে কোনোভাবে আমি এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার এসএসসি রেজাল্ট অনেক ভালো হয়। চাইলে ওই রেজাল্টে আমি ভালো কোনো কলেজে ভর্তি হতে পারতাম, কিন্তু ছোট ভাই বোনের কথা চিন্তা করে আমি আমার পড়াশোনা এসএসসিতে সমাপ্ত করে দিই। এরপরে আমি আর পড়াশোনা করি না, পড়াশোনা বন্ধ করে দিই। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি আর পড়াশোনা করব না। আমার ছোট ভাই যে আছে ওর মেধা অনেক ভালো, এবং ছোট বোনেরও মেধা অনেক ভালো। আমার ছোট ভাই বোন পড়াশোনা করবে, আমি আর পড়াশোনা করব না। এরপরে এসএসসি পরীক্ষার পর আমি তখন কাজ খুঁজতেছি, কোথায় কাজ পাওয়া যায়। এদিকে ওদিকে অনেক জায়গায় কাজের সন্ধান খুঁজে বেড়াচ্ছি, কাজের সন্ধান করতেছি। যদিও আমার আব্বা বলে আমার যতই কষ্ট হোক তুই পড়াশোনা কর, পড়াশোনা বন্ধ করিস না। কিন্তু আব্বার মুখের দিকে তাকিয়ে পরিবারের দুর্দশার কথা চিন্তা করে, এবং আমার যে দাদা ছিল, প্রতিদিন আমার দাদার অনেক টাকার ওষুধ লাগতো, দাদা অনেক অসুস্থ ছিল। তো দেখা যায় আমাদের পরিবারটা খুব ভালোভাবে চলতেছিল না। আমি পড়াশোনা করলে পরিবারে অনেকগুলো মানুষ কষ্টে থাকবে, এজন্য নিজের পড়াশোনা বন্ধ করে পরিবারের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমি তখন কাজের সন্ধানে ছুটে বেড়াই। এরকম করতে করতে একটা ফার্মেসিতে আমি তখন চাকরি নেই। কিন্তু ফার্মেসিতে আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি কোনো রকমের অভিজ্ঞ কোনো ডাক্তার না, বা আমি ঠিকমতো প্রেসক্রিপশন পড়তেও পারি না। তা ফার্মেসিতে চাকরি নেওয়ার পরে আমি তখন আস্তে আস্তে ক্লিনারে কাজ করতাম, ফার্মেসি পরিষ্কার করতাম, ফার্মেসি খুলতাম, আনতাম, ওষুধের নাম দেখে ওষুধের সিরিয়াল করে সাজাতাম। এরকম করতে করতে একটা সময় আলহামদুলিল্লাহ আমি ওষুধের নাম পড়তে পারি, এবং এক পর্যায়ে আমি ওষুধ বিক্রি করতে পারি। একটা পর্যায়ে আমি ওই ফার্মেসিতে চাকরি করতে থাকি।
এমন করে আমার সময়গুলো কাটতে থাকে। তো আমি না বেশিরভাগ সময় খুব দুঃখে থাকতাম, অনেক সময় মন খারাপ করে বসে থাকতাম, কোনো কিছুই ভালো লাগতো না, দিনকালগুলি এরকম করে কাটতেছিল। এক পর্যায়ে আমার ছোট বোনের জন্মদিন, আমার একেবারে ছোট যে বোনটা আছে ওইটার জন্মদিন। তো ও আমাকে খুব করে ধরলো যে ভাই আমার জন্য একটা কেক নিয়ে আসো, আমি কেক কাটবো। তো আমার কাছে ভাই অত টাকা নাই যে ওর জন্য কেক নিয়ে আসবো, বা আমি দিন শেষে বা মাস শেষে যে বেতন পাইতাম ওইটাও আমার মায়ের হাতে তুলে দিতাম। এরপরে ওর জন্য খুব কষ্ট করে আমি একটা কেক কিনে আনি। তো একটা কেক কিনে আনি এবং কেক কিনে আনার পরে দেখা যায় ওরা কেক কাটে। এবং আমার নানু বাড়ির অবস্থা কিন্তু অনেক ভালো ছিল। আমার এক মামা এবং আমার মা, আমার কোনো খালা নেই, আমার অন্য কোনো মামাও নেই। তো আমার নানার কিন্তু অনেক সয় সম্পত্তি আছে, বাট সেই সয় সম্পত্তির কোনো কিছুই কিন্তু আমার নানা আমাদেরকে দেয় নাই। যেহেতু আমার নানা বেঁচে আছে, আমার মামাও বেঁচে আছে, তো এই জন্য আসলে আমরা এইসবের উপরে কোনো হকদারও করি নাই। এমন করতে করতে তো আমার ওই মামাতো বোন, আমার মামাতো বোন হচ্ছে 2 জন এবং মামাতো ভাই হচ্ছে 1 জন। মামাতো ভাইটা বড় আর মামাতো বোনগুলো ছোট। এক পর্যায়ে ওরা সবাই আসলো আমার ছোটো বোনের জন্মদিনে। তো সেদিন আমি কেক নিয়ে গেলাম এবং বাইরে থেকে খুব কষ্ট করে বিরিয়ানির দোকান থেকে আমি বাকিতে বিরিয়ানি নিয়ে যাই। পরে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, সবাই মিলে রাত ভরে আমরা উঠানের মধ্যে গান করি, গল্প করি, মজা করি, মাস্তি করি। এমন করতে করতে সারাটা রাত কাটিয়ে দেয়। দেখা যায় আমার জীবনে খুবই স্পেশাল একটা রাত আমি কাটিয়েছি, যে রাতের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না, এবং এই রাতকে হয়তো আমার জীবনে কখনো ভুলও হবে না। রাতের ওই মুহূর্তগুলো এখনও মনে হলে চোখের কোণে জল চলে আসে। এমন করতে করতে এরপরে আমি আবারও ফার্মেসিতে গেলাম। এভাবেই সপ্তাহখানিক পরে হঠাৎ করে একদিন রাতের বেলায় আনুমানিক গড়ির সময় প্রায় 12টা থেকে 12:30 মতো বাজে। আমি মাত্র দোকান বন্ধ করলাম এবং দোকান বন্ধ করে ঘরে এসে রান্নাবান্না করতেছি বলতে ওই সময় আমি দোকানের পিছনেই থাকতাম। শীতকাল ছিল, তো শীতের সময় এত রাতের বেলায় বাড়িতে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাইতো। এই জন্য আমাদের ফার্মেসিতে আরও কয়েকটা ছেলে কাজ করে যাদের বাড়ি অনেক দূরে। তাই তাদের সাথে আমি তখন এই দোকানের পিছনে, মানে ফার্মেসির পিছনে একটা রান্নাবান্নার আয়োজন করলাম। ওখানে আমি রান্নাবান্না করতেছি। তো মোবাইলে আমার কাছে একটা বাটন সিস্টেম মোবাইল ফোন ছিল ওই সময়, অত ভালো মোবাইল ফোন না। তা বাটন মোবাইলের ভিতরে আমি গেমস খেলতেছি আর রান্না করতেছি। এমন সময় হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে আমার মোবাইলে একটা কল আসলো। এবং মোবাইলের কলটা দেখার পরে এরকম অনেক সময় অনেক রুগীরা কল করে, যারা মানে ওষুধ লাগবে বা দোকান খোলা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্য। আমার অনেক বান্দা কাস্টমার ছিল আর কি, যারা আমার দোকান থেকে ওষুধ কিনতো, বা অনেকে আবার ওষুধ বাসায় ডেলিভারি দিয়ে আসা লাগতো। বাড়িতে ওষুধ দিয়ে আসলে কিছু টাকা দিত। এই জন্য অনেকেই ফোন করে রাতের বেলায়। ভাবলাম যে এরকম কোনো ফোন কেনা, তা ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে কোনো কথা বলে না। আমি অনেকক্ষণ ধরে হ্যালো হ্যালো করতেছি, কে বলতেছেন, পরিচয় দেন। মানে আমার সাথে আর কোনো কথা বলে না। যখন কোনো কথা বলে না আমার তখন খুব রাগ হয়ে আমি যখন বকা দেওয়ার পরে ফোনটা কেটে দিল। অ্যান্ড ফোন কেটে দেওয়ার পরে আমি আর ফোন করলাম না। আমি তখন ওই রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, রান্নাবান্না করতেছি। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে পরে হঠাৎ করে মনে হলো যে নাম্বারটা কার, আননোন কোনো নাম্বার। আমি রিসিভ করলাম কিন্তু কথা বললো না, আবার বকাঝকা করলাম। নিজের কাছে একটা খারাপ লাগলো যে এটা আসলে কে হতে পারে। তো আমি তখন ওই নাম্বারে কল ব্যাক করি। রাত্রেই কল ব্যাক করে দেখলাম যে নাম্বারটা বন্ধ হওয়ার পরে মনের ভিতরে অনেকটা প্রশ্ন জাগলো যেটা কে হতে পারে এবং কে আমাকে এত রাতের বেলায় কল করলো এবং কল ব্যাক করার পরে নাম্বারটা বন্ধ করে দিল, বুঝতে পারলাম না। রান্নাবান্না শেষ করে রাত্র প্রায় 2টার দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করি এবং 2টায় খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাইতে গেলাম তখনও মোবাইল ফোনটা হাতে নিয়ে নাম্বারটাতে ট্রাই করি, কিন্তু নাম্বারটা বন্ধ। এবং একটা পর্যায়ে সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলি, দোকান চালাই এবং দোকানে যাওয়ার পরে আমার অন্য দোকানের স্টাফ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি যে এই নাম্বারটা কেউ চিনো কিনা। একটা রবি নাম্বার ছিল ওই সময়, আসলে রবি বলতো না, ওই সময় একটেল বলতো। একটেল একটা নাম্বার ছিল, বাট এই নাম্বারটা কেউ চিনে না। অনেকেই জিজ্ঞেস করে নাম্বারটা কার বা নাম্বারটা চিনেন কিনা, কেউই নাম্বারটা চিনে না। তো না চেনার পরে আমি সবসময় এই নাম্বারে ট্রাই করতে থাকি। আমি এরকম একটা ছেলে, জানেন কি, কোনো একটা বিষয় যদি একবার আমার মাথায় ঢুকে যায়, এটা কি, এটা কেন হলো, কি কারণে হলো, এইটা নিয়ে আমার মনে না 1000টা প্রশ্ন জাগতে থাকে এবং আমি ঘুমাইতে পারি না। তো এই নাম্বারটা কার, কেন আমাকে কল দিল এবং কেন 2-3 মিনিট লাইনে থেকে আমার বকা শোনার পরে কলটা কেটে দিল, এরপরে আর কেন কল দিচ্ছে না, এই নাম্বারটা কার হতে পারে, এইটা জানার জন্য আমি জাস্ট পাগলের মতো হয়ে যাই। বারবার নাম্বারটাতে ট্রাই করতে থাকি। এরকমও হতো যে আমি বাথরুমে গিয়ে পর্যন্ত এই নাম্বারটাতে ট্রাই করতাম, রান্না করতেছি ট্রাই করতেছি, ঘুমাইতেছি ট্রাই করতেছি, ঘুম থেকে উঠে ট্রাই করতেছি। এই নাম্বার আমি প্রতিনিয়তই ট্রাই করে যাচ্ছি। এমন করতে করতে দীর্ঘ প্রায় 20 থেকে 25 দিন পরে, আপনি চিন্তা করেন, আমি এরকম ক্রেজি টাইপের একটা ছেলে ছিলাম যে 20-25 দিন আমি এই নাম্বারটাতে ট্রাই করতে করতে হঠাৎ করে একদিন নাম্বারটাতে কল ঢুকে গেল। এবং নাম্বারটা যখন কল ঢুকলো, প্রথমবার কলটা দিলাম, রিসিভ করলো না। আমি তখন দোকানে ছিলাম, আমার দোকানে অনেক কাস্টমার ছিল।
ওই সময় অনেক কাস্টমার ছিল, আমি কাস্টমারদেরকে ডিল না করে আমি দোকান থেকে বেরিয়ে গেছি যে নাম্বারটা কার এটা আমাকে আগে জানতে হবে। এরপরে হচ্ছে বাকি সব কিছুই, নাম্বারটা কার, কেন আজকে এত মাস নাম্বারটা বন্ধ করে রাখলো। আমি নাম্বারটাতে ট্রাই করতেছি, প্রায় 10 থেকে 15টা কল দেওয়ার পরে নাম্বারটা তখন একজনে রিসিভ করলো, এবং রিসিভ করার পরে আমার ভিতরে তখন মনে হলো যে কে হতে পারে। আমি বারবার হ্যালো হ্যালো করতেছি, কয়েকবার হ্যালো বলার পরে তখন ওই প্রান্ত থেকে আমি একটা রেসপন্স পেলাম, কেউ একজন বলে উঠলো নারী কণ্ঠে হ্যালো। এবং এই গল্পটা শোনার পরে আমি খুব অবাক হয়ে গেলাম যে কোনো একটা মেয়ে। আমি তখন মানে একটু বিব্রত হয়ে গেলাম যে আমি বললাম, দেখেন আপনি আমাকে আজ থেকে 25 দিন আগে আমার নাম্বারে মধ্যরাতে কল দিয়েছিলেন, আমি রিসিভ করেছি, আপনি কোনো কথা বলেননি, এবং কথা না বলাতে আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করি, অনেক খারাপ ব্যবহার করি। এক পর্যায়ে আপনি ফোনটা কেটে দেন, কেটে দেওয়ার পরে আজকে প্রায় 20 থেকে 25 দিন যাবৎ আপনি আপনার নাম্বারটা বন্ধ করে রেখেছেন। তো আমাকে বলে, তো 20-25 দিন নাম্বারটা বন্ধ, 20-25 দিন পরে আপনি এই নাম্বারে কল কেন দিচ্ছেন? বা আমি তো সিমটা অন করার সাথে সাথে আপনি আমাকে কল দিলেন, আপনি কি আমাকে চিনেন? আমি বললাম, না আমি আপনাকে চিনি না। আপনি কি আমাকে চিনেন? বলে, না আমিও আপনাকে চিনি না। আমি বললাম, তো আপনি যদি আমাকে নাই চিনবেন তাহলে 20-25 দিন আগে আমার এই নাম্বারটা আপনি কোত্থেকে পেয়েছেন এবং আমাকে কল কেন দিয়েছেন, আর কল দিয়ে কথা কেন বলতেছিলেন না? মেয়েটা তখন বলে, মেবি ভাই এটা রং নাম্বার হতে পারে। আমি বলি, দেখেন নাম্বার কখনো রং হয় না, আর রং নাম্বার হলে পরে আপনি এতদিন পরে সিমটা কেন চালু করলেন বা কেন এটা অফ করে রাখলেন? কিচ্ছু না বলে ফোনটা কেটে দিল, এবং কেটে দিয়ে নাম্বারটা আবারও বন্ধ করে দিল। এবার যখন নাম্বারটা বন্ধ করে দিল, মানে আমার এত পরিমাণে রাগ হয়েছে। আমি জানি অনেকে হাসবে এটা শোনার পরে, যে একটা রং নাম্বার নিয়ে এত চিন্তা করার কি আছে। কিন্তু আমি যে ওই ক্রেজি টাইপের ছেলে, মানে পাগল টাইপের, আমার ব্রেনের ভিতরে বা মাথার ভিতরে যেটা কাজ করে এটা করেই, মানে আমার কথা হচ্ছে এই নাম্বার টাকার এটা আমাকে খুঁজে বের করতে হবে। তার 3 দিন পরে পুনরায় আমি আবারও একদিন সকালবেলা নাম্বারটা খোলা পাইলাম। এর নাম্বারটা খোলা পাওয়ার পরে তখন কল দিলাম, উনি আমার খুব বকা দিচ্ছে ওই প্রান্ত থেকে, যে আপনি তো একটা ইডিয়েট, আপনি আমাকে কেন ফোন করেন, আপনার কি খাই দেওয়া কোনো কাজ নাই, ফোন কেন দিচ্ছেন? আমি তখন বললাম, দেখেন ফোন দেওয়াতে আপনি এতটাই বিব্রত হয়ে যাচ্ছেন, এতটাই রেগে যাচ্ছেন, আমি আপনার সাথে কথা বললে কি হয়, এরকমটা কেন করতেছেন? আমাকে বলে, দেখেন আমি আপনাকে খবরদার সাবধান করতেছি, আপনি নেক্সট টাইমে আমাকে আর ফোন দেবেন না, যদি ফোন দেন তাহলে আমি আপনার সিমের নামে কমপ্লেন করব। আমি বললাম, আপনার নাম্বারটা আমি পাইনি, আপনি যদি কমপ্লেন করেন তাহলে ডিটেলস খুঁজতে গেলে বেরিয়ে আসবে যে আপনি আমাকে প্রথমে কল দিয়েছেন, আমি আপনাকে দিইনি। তো এমন করে সেদিন মেয়েটা আমার সাথে একটু খারাপ ব্যবহার করে, আমিও তার সাথে একটু খারাপ ব্যবহার করি, ফোনটা তখন কেটে দিই, এবং কেটে দিয়ে আমি সাথে সাথে নাম্বারটা ডিলিট করে দিই, মানে আমার ফোন থেকে নাম্বারটা ডিলিট করে দিই। এর নাম্বারটা ডিলিট করে দেওয়ার প্রায় সপ্তাহখানিক পরে একদিন রাতের বেলায় সেম অ্যাট এ টাইম প্রায় আপনার 12টা থেকে 1টার মধ্যে আমার নাম্বারে আবারও কল দেয়। ওই দিন আমি বাড়িতে গেছিলাম, কোনো একটা কারণে বাড়িতে আসি, বাড়িতে থেকে অবস্থায় তখন কল দেয়, আমি তখন ঘুমাচ্ছিলাম, ঘুমটা ভেঙে গেল। তো নাম্বারটা লাস্টে হচ্ছে 20, মানে 20, এটুকুন মনে আছে যে নাম্বারটা এরকম একটা নাম্বারটা। ওই 20 দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, এবং অবাক হয়ে নাম্বারটা তখন রিসিভ করলাম, কোনো খারাপ ব্যবহার করলাম না, সালাম দিলাম। পরে মেয়েটা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। তো বলে, আজকে অনেকগুলো দিন হয়ে গেল আপনি আমাকে আর কল দিলেন না যে, এমন করেই বলে। আমি বললাম, দেখেন আপনি তো আমার পরিচিত কেউ না, আমি আপনাকে চিনিও না, আর আপনি যেহেতু বলেছেন রং নাম্বার, তা আমি আর আপনাকে ফোন কেন করবো বলেন? মেয়েটা বলে, রং নাম্বার বলার পরেও তো আপনি আমাকে আরও ফোন দিতেন, তাহলে এখন দিচ্ছেন না কেন? আমি বলে উঠলাম, দেখেন আমি আপনাকে চিনি না জানি না, আমি না আপনাকে বিরক্ত করতে চাই না। তো মেয়েটা বলে, আপনি এত ভালো? দেখেন ভালো হবার কি আছে, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কেন ফোন করব? বলে, আচ্ছা ভাইয়া আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি ঠিক আছে বলেন। তো মেয়েটা সেদিন আমার সাথে প্রায় 1 ঘন্টার মতো কথা বললো। তো এই জীবনে আমি কোনোদিন কোনো মেয়ের সাথে এত লং টাইম ধরে কথা বলি নাই, মানে কারোর সাথে আমি মোবাইল ফোনে এত লম্বা সময় ধরে কথা বলি নাই। এবং মেয়েটা নিজে ফোন করে আমার সাথে 1 ঘন্টার মতো কথা বলে। পরের দিন আমি তখন আমার ডিউটিতে চলে যাই, এবং ডিউটিতে থাকা অবস্থায় দুপুরবেলা আমাকে আবারও ফোন দেয়, এবং দুপুরে ফোন করে জিজ্ঞেস করে, আপনি খেয়েছেন কি না? আমি বললাম, হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি। তাই আমি বললাম, আপনি খাইছেন? বলে, খাইছি। রাতে কথা বলা যাবে? আমি বললাম, হ্যাঁ ফ্রি আছি, ফোন দিয়েন। তো রাত্রি প্রায় 12টার দিকে এই মেয়েটা আবার আমার নাম্বারে কল দেয়, আমি তার সাথে কথা বলি। আমি জিজ্ঞেস করলাম, নাম জিজ্ঞেস করলাম, নাম কি? বলে, আমার নাম রূপা। আমি বললাম, বাড়ি কই? বলে, বরিশাল। আমি বললাম, তো আপনার বাড়ি বরিশাল, আমার বাড়ি ময়মনসিংহ, এত দূর থেকে কানেকশন হয়ে গেল? মেয়েটা বলে, হ্যাঁ হতেই পারে, তাতে কি আছে, দূরের মানুষের সাথে কি দূরের মানুষের সম্পর্ক হয় না? যাক, এরকম করে তার সাথে আমি আবারও কথা বলতেছি, এইভাবে কথা বলতেছি প্রায় কন্টিনিউয়াসলি তার সাথে আমি কথা বলি। মাঝে মাঝে সে ফোন করে এবং মাঝে মাঝে আমি ফোন করি। এইভাবে কথা বলতে 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 মানে আমার কাজের ফাঁকে আমাকে ফোন করে, এই সকাল তো 11টা বেজে গেছে, আপনি কি নাস্তা করছেন? দিনে তো প্রায় 2টা বাজে, আপনি কি লাঞ্চ করছেন? আপনি কিন্তু রাতের বেলায় তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। মানে আমার উপর মনে হয় যে একটা মানুষ দায়িত্ব খাটিয়ে কথা বলে, যে দায়িত্বটা একটা বউ তার স্বামীর উপরে দেখায়, সেম এরকমই একটা দায়িত্ব মেয়েটা আমার উপরে প্রয়োগ করে। এবং তার ওই দায়িত্বশীলতা দেখে আমার ভিতরে কেমন জানি তার প্রতি এক ধরনের মায়া বা ভালোবাসা কাজ করতে শুরু করে। আমি আদৌ জানি না
এই ভালোবাসার মানে কি? মানে বুকটার ভিতরে কেমন জানি তার জন্য এক ধরনের ব্যথা অনুভব হচ্ছে এবং সে যদি ফোন না করে তাহলে আমার কোনো কিছু ভালো লাগে না। কাজ, খাওয়া-দাওয়া, ঘুম কোনো কিছুই ভালো লাগে না এবং সে ফোন করলে আমার ভালো লাগে। কোনো এক কারণে মানে আমি তার সাথে একদিন কথা বলতে পারিনি। কারণটা বলতে এটা যে সে অসুস্থ ছিল। আমি সারাদিন ফোন দিয়েছি, ফোন রিসিভ করে নাই। রাতের বেলা আমার ফোন রিসিভ করার পরে আমি কান্নাকাটি শুরু করছি যে, "সারাদিন আমি তোমারে ফোন দিলাম, তুমি আমার ফোন কেন পিক করলা না? আমার না খুব খারাপ লাগতেছে।" আমি মানে কান্না করে দিয়েছি যে এত বেশি ইমোশনাল হয়ে গেছিলাম মেয়েটার উপরে। তো ওই দুজনের কথা বলতে, বলতে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, মুখে বলা হোক বা না বলা হোক, দুজনের মাঝে না একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। আমরা দুজনকে ভালোবাসতে শুরু করি এবং আমি একটা সময় প্ল্যানিংও করি যে আমি বরিশালে যাব। কিন্তু আমাকে বলে, "আপনি আমার বাড়িতে এসে কোনো লাভ নাই। আপনি আমার এলাকাতে এসে কোনো লাভ নাই। কারণ আমার পরিবার আমাকে বাসা থেকে বেরোতে দেয় না। আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করি। আমার আব্বা ওই মাদ্রাসার শিক্ষক। তো বাবা যেহেতু মাদ্রাসায় শিক্ষকতা করে, আমি আমার আব্বার সাথে মাদ্রাসায় যাই এবং আব্বার সাথে একইভাবে মাদ্রাসাতে এসে ঘরে ঢুকি। সুতরাং আপনি আমার সাথে কথা বলার কোনো সুযোগ পাবেন না বা আমাকে দেখারও কোনো চান্স পাবেন না।" তো মেয়েটার সাথে কথা বলতে বলতেই না আমি মনের ভিতরে, আমার বুকের ভিতরে তাকে নিয়ে একটা ছবি অঙ্কন করে ফেলেছি। আমার ইচ্ছে ছিল যেদিন তার সামনে দাঁড়াবো তবে বুকের ভিতরে ওই ছবিটার সাথে তার চেহারাটা মিলিয়ে দেখব যে আমার ধারণা তাকে নিয়ে যেটা করা ছিল এটা সঠিক কিনা। এমন করে আস্তে আস্তে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল আর নিজেকে কেমন জানি তার ভিতরে হারিয়ে ফেলতেছিলাম। এক অন্যরকম ভালোবাসার জগতে আমি জন্মালাম। কাউকে ভালো না বাসলে না ভালোবাসার মুহূর্তটা তা বোঝা যায় না। কারো প্রেমে না পড়লে প্রেম কাকে বলে এটা জানা যায় না। এবং এই মেয়েটার সাথে সম্পর্ক জড়ানোর পরে কেমন জানি আমার ভিতরে সব কিছুই ভালো লাগতে শুরু হয়। আগে কাজ করতে ভালো লাগতো না, কাজে গেলেই বিরক্ত লাগতো। এখন কাজ করতেও ভালো লাগে। আগে রান্নাবান্না করতে বিরক্ত লাগতো, রান্নাবান্না করতে ভালো লাগে। আমার কাছে মনে হয় ও যদি আমার সাথে থাকে আমি না গোটা পৃথিবীটাকে জয় করে ফেলতে পারবো। ও যদি আমাকে ভালোবাসে আমি ওকে আমার সাথে নিয়ে গোটা দুনিয়াটাকে আমি উলটপালট করে দিতে পারবো। এমন এক মিষ্টি মধুর ভালোবাসার সম্পর্কে আমি ওর সাথে জড়িয়ে যাই। এরকম করে প্রায় 1 বছরের মতো আমাদের সম্পর্কটা কাটে। 1 বছর পরে আমি আর নিজে থাকতে পারতেছিলাম না। আমি এবার তারে বললাম, "হয় আমি বরিশালে যাব তোমার সাথে দেখা করার জন্য, না হয় তুমি আসবা আমার সাথে দেখা করার জন্য।" মানে দুজনের প্রতি এরকমভাবেই খুব আকৃষ্ট হয়ে যায়। আর আমি যে ওর সাথে কথা বলি এটা না ওর ফ্যামিলির মানুষগুলো অনেকটা ডাউট করে ফেলে। মাঝে ওর সাথে কথা বলা অবস্থায় ওর মা এসে বকা দেয়, ও বকা দেয়, তো বকা দেয়। একদিন হলো কি, ওর সাথে কথা বলা অবস্থায় হঠাৎ করে পিছন থেকে কে জানি একজন বলে উঠলো যে, "এই রুহি, তুই কার সাথে কথা বলতেছিস?" এইরকম একটা ওয়ার্ড আমি শুনতে পেলাম যে একটা নামটা হচ্ছে রুহি। বলে, "এই রুহি, তুই কার সাথে কথা বলিস?" এইটা বলা মাত্র তখন লাইনটা কেটে দেয়। আপনি খেয়াল করেন লাইনটা কেটে দেয় এবং আমি তখন ওরা জিজ্ঞাসা করলাম যে, "তোমার নাম কি রুহি নাকি? তুমি যে বললা তোমার নাম রূপা?" তো আমাকে বলে, "হ্যাঁ, আমার পরিবারের মানুষগুলো আমাকে অনেকেই রুহি বলে ডাকে। কারণ আমার নানি না আমাকে আদর করে আমার নামটা রুহি রাখছিল। তো এই জন্য সবাই আমাকে অনেকেই রুহি ডাকে, আবার অনেকেই রূপা ডাকে।" কথাগুলো খেয়াল করবেন। এর কয়েকদিন পরেই, এই ঘটনার কিছুদিন পরে আমার মামি আর আমার মামা হচ্ছে আমাদের বাড়িতে আসে এবং আমার মামাতো ভাইটা সহ, মানে আমার বড় মামাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং আসার পরে আমার মামি আমার মাকে বলে যে, "আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে, আমার মেয়েটা ভালো নাই, পড়াশোনার প্রতিও কোনো মনোযোগ নাই, ঠিকমতো পড়াশোনাও করে না। ওর বাপে একটা মোবাইল ফোন কিনে দিছে এবং ওই মোবাইল দিয়ে 24টা ঘন্টা কার সাথে জানি ফোনে কথা বলে।" এবং আমি আমার মামিরে বললাম যে, "কার সাথে কথা বলে আপনারা কি জানেন না?" বলে, "না, রং নাম্বারে কোনো ছেলের সাথে কথা বলে, সারা রাতই ওই ছেলেটার সাথে কথা বলে, সারা দিনই কথা বলে, ওর খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই।" আমার ভিতরে না তখন হঠাৎ করে মনে হলো যে আমিও তো রং নাম্বার একটা মেয়ের সাথে কথা বলি। আর এখানে আরও কয়েকটা বিষয় আমার মনে ডাউট খাচ্ছিল, এটা যে একটা মানুষ যদি ইচ্ছা করে আরেকটা মানুষের সাথে দেখা করতেই পারে। এই 1 বছরের ভিতরে আমি রূপাকে 1000 বার বলেছি যে, "রূপা, আমি বরিশাল আসবো, তুমি আমার সাথে একটাবার দেখা করো।" ও আমাকে বরিশাল যাওয়ার কথা বললেই রেগে যাইতো যে, "না, তুমি কেন আসবা? তোমার আসার প্রয়োজন নাই, তুমি আসবা না।" এরকম করে আমাকে ধমকাইতো। তো কেন ধমকাবে? আমি যেহেতু ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা দুজনের সাথে মিট করতেই পারি, দেখা করতেই পারি। এইটাতে তো ও রাগ করার তেমন কোনো কারণ নাই। মানে আমার কাছে মনে হচ্ছে তাহলে রাগটা করবে কেন? এই প্রশ্নটা নিজের মাঝে ছিল। এবং আজকে আমার মামি যে কথাগুলো বলল, আর আমার ওই মামাতো বোনটার নামও কিন্তু রুহি, মানে আমার বড় মামাতো বোনটার নাম রুহি। তাই আমার কাছে কেমন জানি এই রুহিকে নিয়ে তখন ডাউট লাগে। আবার আমি এতদিন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কখনো চিন্তা করি নাই। মানে এই যে একটা বিষয়, এটা কখনো আমার চিন্তা ভাবনার মধ্যেই আসে নাই। এখন রুহির কণ্ঠের সাথে আমি যখন ওর সাথে কথা বলি, রুহির কণ্ঠটা আমি তখন কম্পেয়ার করতে থাকি যে ওর কণ্ঠের সাথে রুহির কণ্ঠের মিল আছে কিনা। তবে খেয়াল করে দেখি যে হ্যাঁ, ও না রুহির মতোই নাকে বাজে আমার সাথে কথা বলে। মানে কথা বলার সময় একটু নাকে বাজে কথা বলে।
ওর কণ্ঠটা আমার কাছে ঠিক এরকমটাই মনে হচ্ছিল। তারপরেও আমি জাস্ট মানে কিছুটা সন্দেহ করি, বাট ওভাবে শিওর না। আর ওভাবে আমি কখনোই শিওর হতে পারবও না, কারণ আমার মামাতো বোন কখনো এরকম না। ও যথেষ্ট পরিমাণে শান্ত, ও কখনো এরকম হতেই পারে না। এইভাবে বেশ কয়েকদিন কাটার পরে একদিন আমার মামির সাথে আমার মামাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে আসে। আমি তখন দোকানে থেকে খবর পাইলাম আমার মামি আসছে, আমার মামাতো বোন আসছে। এটা আনার পরে আমি তখন বাজার থেকে অনেক বাজার সাজার করে নিয়ে আসছি, যেহেতু আমার মামি আসছে, মামাতো বোন আসছে, বাজার করে নিয়ে আসছে। এবং বাজার করে নিয়ে আসার পরে দেখা গেলো এই বাজারগুলো করে আমি রুহিকে খুব টার্গেটে রাখছি যে না আসলে ও কিনা বা ও আমার সাথে দুষ্টামি করে কিনা। আজকে 1 বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক, তাহলে বুঝতেই পারেন যে দুজনকে কতটা ভালোবাসি। একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝি না, একজনে আরেকজনের মাঝে যেন হারিয়ে যায়। এই অবস্থার মধ্যে বা এরই মাঝে দেখা গেল আমি রোহিতকে টার্গেট করতে থাকি। রাতের বেলা ওইটা কল দিই, এবং কল দেওয়ার পরে ও সেদিন আমার কল রিসিভ করে খুব ফিসফিস করে বলে যে আমি একটু দূরে কোথাও বেড়াইতে আসছি, অ্যান্ড আমি না আজকে আপনার সাথে কথা বলতে পারবো না। এটা বলাতে না আমার মনে আরও ডাউট বেশি লেগে যায়। কিরে, আমার মামাতো বোন রুহি আমাদের বাড়িতে বেড়াইতে আসছে এবং ও বলতেছে ও নাকি কোথায় বেড়াইতে গেছে, মানে মানিটা কি? এইটা আমার মনে তখন সন্দেহ লাগে। একটা বিষয় কি, আমার ছোটো বোন যখন ঘুমাইতো, আমার ছোটো বোন ঘরের দরজা লাগায় ঘুমাইতো না, মানে সবসময় ঘরের দরজা খুলে ঘুমাইতো। এটা আমাদের পরিবার থেকে বলা আছে যে রুমের দরজা লাগানো যাবে না, রুমের দরজা খুলে ঘুমাতে হবে। তো যেহেতু ওই দিন আমার মামাতো বোন রুহি ওর সাথে ঘুমাইছে, ও আর রুহি একসাথে ঘুমাইছে, ওই দিন ঘরের দরজা লাগায় নাই। একটা পর্যায়ে আমি রাতের মধ্যে বারবার ও নাম্বারে কল দিতেছি, ও লাইন কেটে দিচ্ছে এবং রিসিভ করে না। তখন আমি প্রায় 50% শিওর হয়ে গেলাম আমি যে মানুষটাকে আমার মনের মনিকোটায় রূপা নামে জায়গা দিয়েছি, এই মানুষটা আসলে রূপা না, এটা সম্ভবত আমার মামাতো বোন রুহি হতে পারে। মনের ভিতর তখন হিমালয় পরিমাণ কষ্ট জমা যে আসলে কি এইটা রুহি? তাহলে কি রুহি আমার সাথে বেইমানি করছে? রুহি আমার সাথে প্রতারণা করছে? তাহলে কি এটা রুহি ছিল? মানে আমি জাস্ট বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এটা কী হচ্ছে, মানে আমার সাথে বিষয়টা কী হচ্ছে আমি বুঝতে পারতেছিলাম না। রাত্রে 2টার দিকে হঠাৎ করে আমার মাথায় তখন এটা আসলো, আরে আমার মামাতো বোন যে রুমে ঘুমাইছে আমার ছোটো বোনের সাথে, ওই রুমের তো দরজা খোলা আছে। এবং আমি তখন কী করলাম, আস্তে আস্তে করে ঘরের দরজাটা খুললাম। খোলার পরে দেখলাম আমার মামাতো বোনও শুয়ে আছে, এবং আমার যে বোন আছে আমার বোনও শুয়ে আছে। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন আস্তে আস্তে করে রুমে গেলাম। রুমে যাওয়ার পরে আমার মামাতো বোনের মোবাইল ফোনটা খুঁজতেছি। তখনও কিন্তু আমি ওই নাম্বারে কল দিয়ে যাচ্ছি, কিন্তু ও নাম্বারটা সাইলেন্ট করে রেখেছে, মোবাইল ফোনটা সাইলেন্ট করা। এবং সাইলেন্ট করা মোবাইল ফোনটা আমি তখন করলাম কি, আস্তে আস্তে করে রুমে গিয়ে হঠাৎ মনে হলো যে মেয়েরা বেশিরভাগ সময় মোবাইল বালিশের নিচে রেখে ঘুমায়। মানে আমার কাছে এটা মনে হলো যে হয়তো তার মোবাইলটা বালিশের নিচে আছে। এটা করে আমি আস্তে আস্তে করে ওর বালিশটা যখন একটু উপরের দিকে উঠাইলাম, অ্যান্ড একটু উপরে উঠানোর পরে আমি দেখতে পাইলাম যে ওর মাথার নিচে যে মোবাইল ফোনটা আছে ওই মোবাইল ফোনের বাতি জ্বলতেছে, মানে ডিসপ্লেতে আলো আছে। আমি মোবাইল ফোনটা ধরা মাত্রই আমার মামাতো বোন ঘপ করে আমার হাত চেপে ধরলো। হাত চেপে ধরার পরে আমার বলে, মানে ঘরে তো বাতি জ্বলতেছে, আলো জ্বলে, আমার দিকে তাকিয়ে বলতেছে আপনি আমার মোবাইল ধরছেন কেন? আমি বলে হাতটা ছেড়ে দে। ও আমাকে বলে আমি হাত ছাড়বো না, আপনি বলেন মোবাইল ফোন কেন ধরছেন? আমি বলি দেখ হাত ছেড়ে দিয়ে, তাহলে কিন্তু ঝামেলা হবে। ও আমাকে বলে কী ঝামেলা হবে, আপনি এত রাতের বেলা আমাদের রুমে কেন আসছেন? আমি তখন দেখতেছি যে ওর মোবাইল ডিসপ্লেতে আমার নাম্বারটা উঠে আছে, এবং মোবাইল যে আমি মুট করে ধরছি দেখতেছি আমার নাম্বারটা উপরে উঠে আছে, এবং ও জান দিয়ে সেভ করে রাখছে। পরে আমি বললাম কে তুই, রুহি না রূপা? এটা বলার পরে নিচের দিকে তাকে আর কোনো কিছু বলে না। পরে তো আমি বুঝতেই পারলাম যে এটা আসলে ওই। অ্যান্ড আমার বুকটা ভাই তখন ভেঙে গেছে, মানে আপনি বিশ্বাস করবেন না আমি এত পরিমাণের কষ্ট পাইছিলাম যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। মোবাইল ফোনটা ওর হাতে দিয়ে দিলাম, দিয়ে রুমে আসছি, এবং এসে না আমি কান্না করছি, সারাটা রাত কান্না করছি। ও আমাকে রাতের মধ্যে অনেকবার কল দিচ্ছে, আমি আর ওর কলটা রিসিভ করি নাই। সকালবেলা তখন নাস্তা করার জন্য সবাই টেবিলে বসছে, আমিও গেলাম, এবং পরিবারের সবাই তখন নাস্তা করতে বসছে। বসার পরে রুহি তখন আমার দিকে তাকাইতে আসে, আর চোখে তাকাইতে আসে। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পরে আমি তখন বললাম, মারে বললাম যে মা আমি দোকানে যাব, আমার দোকানে আজকে একজন কর্মচারী আসবেন, আমার দোকানে যেতে হবে। এবং আমার মামাতো বোন বলে বারে দোকান তো সবসময় করেন, আমরা কি আর সবসময় আসি? আজকে যদি আমরা বেড়াইতে আসছি তাহলে আর দোকানে যাই না, আজকে থেকে যান। আমি বললাম না আমার দোকানে কাজ আছে, আমাকে দোকানে যেতেই হবে। একটা পর্যায়ে আমি তখন দোকানে রওনা দিছি। তো আমি দোকানে চলে যাব, আমার সাইকেলটা ঠিক করতেছি। তো সাইকেলটা ঠিকঠাক করে আমি তখন রুমের দিকে গেলাম, ড্রেসটা চেঞ্জ করব, করে দোকানের জন্য রওনা দিব। সাইকেল ঠিক করে ড্রেসের জন্য যখন ভিতরে গেলাম, এবং এসে দেখি আমার সামনের চাকা পিছনের চাকা সাইকেলের দোনো চাকায় কোনো চাকায় হাওয়া নাই। মানে আমার মামাতো বোন দোনো চাকার হাওয়া ছেড়ে দিছে, এবং চাকার হাওয়াগুলো ছেড়ে দেওয়ার পরে আমার তখন খুব কষ্ট লাগলো। আমি বললাম যে আমার সাইকেলের চাকার হাওয়া ছেড়ে দিল কে? রুহি বলে আমি ছাড়ছি। আমি বললাম কেন সাইকেলের হাওয়া ছাড়লা কেন? আমাকে বলতেছে আপনি আপনার বাড়িতে আমরা বেড়াইতে আসছি আর আপনি আমাদেরকে রেখে চলে যাবেন, এটা হয় নাকি, এই জন্য ছেড়ে দিছি। আমি তখন বলি রোহিত তুই কিন্তু অনেক পাকনা হয়েছিস,
এটা বলার পর ও আমাকে বলে, তা তো আপনি জানেনই, 1 বছর ধরেই তো জানেন। এরপরে আমি তখন কী করলাম, আর গেলাম না, না গিয়ে আমাদের পুকুর পাড়ে বসে আছি, মনটা খারাপ করে বসে আছি। ও তখন করলো কি, আমার কাছে গেছে, সবাইকে দেখলো যে কেউ নাই, সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত, যে যার মতো ব্যস্ত। ও তখন পুকুর পাড়ে গেল, আমি তখন পুকুর পাড়ে বসে আছি এবং গিয়ে আমার পাশে বসছে, বৈশা বলতেছে, কি সাহেব মন খারাপ? আমি বললাম, না মন খারাপ হবে কেন? বলে, আপনি রূপা নামের কাউরে চিনেন? এমনি আমারে বলে। আমি বলি, দেখ আমার সাথে দুষ্টমি করিস না, আমার ভালো লাগে না, চলে যা। বলে, কেন ভালো লাগে না, মন খারাপ কেন, আমি শুনি। আমি বললাম, দেখ তুই আসলে কাজটা ভালো করিস নাই এবং যেটা করছিস সেটা খুব অন্যায় করছিস। আমি চাচ্ছিলাম যে তোর ভাইয়ের কাছে একবার বিচার দিব, যে তুই মোবাইল ফোনে মানুষের সাথে এরকম করিস, তা আমি চাচ্ছিলাম তোর ভাইয়ের কাছে বিচার দিব। ও আমাকে বলে, আমার ভাইয়ের কাছে বিচার দিবেন কেন? আর মোবাইল ফোনে আমি এরকম করি মানে? আমি তো মোবাইল ফোনে এরকম অন্য কারোর সাথে করি না, আপনি তো আমার মামাতো ভাই, আপনার সাথে, আরে আমার ফুফাতো ভাই, আমি কি আপনার সাথে একটু, খালাতো ভাই, আমি কি আপনার সাথে একটু দুষ্টমি করতে পারি না? আমি বলি, দেখ কাজটা ভালো হয়নি, একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান। ও আমাকে বলতেছে, কই আমি তো আপনার মন ভাঙি নাই, আমি কি আপনাকে ছেঁকা দিয়ে চলে গেছি, নাকি আমি আপনার সাথে প্রতারণা করছি? আমি বললাম, অবশ্যই প্রতারণা, তুই বললি তোর বাড়ি বরিশালে, তোর নাম রূপা। ও বলে, হ্যাঁ বরিশাল নয়, এখন ময়মনসিংহ, তাতে কী হয়েছে? আমি কি আপনার জন্য অন্য কোনো মেয়ের ছবি পাঠাইছি এবং আপনি কি আমাকে অন্য কোনো মেয়ে মনে করছেন? আপনি তো আমাকে দেখেন নাই, এখন দেখছেন, এখন ভালোবাসেন, তাইলেই তো হলো। আমি বললাম, দেখ রুহি এগুলো ভালো না, আমার ভালো লাগতেছে না, আমি উঠে চলে যাবো। ও দেখি তারপরও আমার সাথে পেঁচাল করতেছে, মানে কথার উপরে কথা বলতেছে, কথা পেঁচাল করেই যাচ্ছে। একটা পর্যায়ে আমি রাগ করে ওখান থেকে উঠে গেছি, দূর যা, চাই এখানে থাকবোই না। ওখান থেকে উঠে আমি তখন মাঠের দিকে চলে গেলাম। ও পিছনে পিছনে অনেকটা গেল, আমাকে ডাকলো, কিন্তু আমি আর শুনলাম না। আমি মাঠের দিকে চলে গেলাম এবং ও তখন বাড়িতে চলে আসছে। আসার পরে দুপুরে আমি তখন খাওয়ার জন্য আসছি এবং খাওয়ার জন্য আসার পরে দেখলাম যে ও নাই, মানে বাসাতে নাই। মারে বললাম, কি ব্যাপার মা, খালাম্মা কোথায়, রূপা এই কোথায়, রুহি কোথায়? বললো, আর তো চলে গেছে। আমি বললাম, চলে গেলো মানে খাওয়া দাওয়া করলো না? বলে, না রুহি কেমন জানি করতেছে, রুহি বলতেছে ওর ভালো লাগতেছে না, ও থাকবে না, ও থাকবে না, ও জোরাজোরি করে তোর খালারে নিয়ে চলে গেল, তোর মামিরি নিয়ে চলে গেল। এখন আমি তো রান্নাবান্না করছিলাম, আমাদের রান্নাবান্নাও খাইলো না, রান্নাবান্না না খেয়ে এভাবে চলে গেল, এটা কি ঠিক হলো? আমি তখন বললাম যে এইটাও কেন করলো, এই কাজটা তো ভালো করে নাই। আমি তখন মোবাইল ফোনটা হাতে নিয়ে ওর নাম্বারে কল দিচ্ছিলাম এবং নাম্বারে কল দেওয়ার পরে ও আমার কলটা ঢুকার পরে লাইনটা বারবার কেটে দিচ্ছে। একটা বার রিসিভ করছে, রিসিভ করার পরে খুব রাগ আমার উপর। আমার মামার বাড়ি আসলে আমার এখান থেকে খুব বেশি দূরেও না। পরে আমি বললাম, কী রে তুই খাওয়া দাওয়া না করে চলে গেলি কেন? বলে, কার বাড়িতে খাবো? যার বাড়িতে গেলে কুকুরের মতো ব্যবহার করে তার বাড়িতে খাবো? আমাদের কি খাওয়ার অকাল পড়ছে নাকি? আমাদের খাবার নাই, আমরা তার বাড়িতে কেন খাবো? আমি বললাম, রুহি তুই কাজটা ভালো করিস নাই, এখনও তুই আমার সাথে রাগ দেখাইতেছিস। ও বলে, রাগ দেখাবো না কেন? বারে আমি আপনার সাথে রং নাম্বারে করছি। আমি বলে, করতে পারিস, 1 দিন 2 দিন 3 দিন, আজকে 1 বছর ধরে তুই আমার সাথে এরকমটা করবি? অঙ্কলে তাতে কী হয়েছে? আমি তো আপনার ছেঁকা দিই না, আমি তো আপনার ভালোবাসি, আপনি বুঝেন না কেন? আমি তখন বললাম, দেখ ফোনটা রাখ, আর তুই কাজটা ভালো করিস না, এটা বলে লাইনটা কেটে দিই। এরপরও আমাকে মাঝে মাঝে ফোন দেয় এবং ফোন করলে পরে আমি আর রিসিভ করি না, ওর সাথে কথা বলি না, কারণ ওর সাথে কথা বলে ইমোশন আবার বেড়ে যাবে। ও আমার মামাতো বোন, ওর সাথে তো আমার সম্পর্ক কখনোই হবে না, তা ওর সাথে কথা বলে লাভ নাই। একদিন হলো কি, দোকানে কাস্টমার আছে দুপুরবেলা, ও কিন্তু আমার মাদ্রাসায় পড়তো, মাদ্রাসায় পড়াশোনা করতো, এবং বোরকা পরা অবস্থা আমার দোকানে চলে আসছে। এসে মানে আমাদের দোকানের সামনে আমাকে বলতেছে যে একটা গোপন, মেয়েদের একটা গোপন জিনিস এবং নারী পুরুষের ওটা প্রোটেকশন বলে আর কি, এইটা আমাকে জিজ্ঞেস করতেছে, বোরকা পরে এইটা আছে? তো আমার কাছে প্রথম মনে হয় আমার দোকানের জীবনে কোনো মেয়ে এসে আমার কাছে এটা চাইলো। এটা তো সবসময় ছেলেরাই কিনে, বাট কোনো মেয়ে কিন্তু এভাবে কখনোই চায়নি। পরে আমি বললাম, আছে। তো ফ্লেভার কোনটা দিব? তো এটা বললো, আমি তখন দিচ্ছি। দেওয়ার পরে বলে, আপনি এটা নিয়ে আসেন, এটা আপনার লাগবে, মানে এটা আপনি ব্যবহার করবেন। এই বলার পরে আমার তখন খুব লজ্জা লাগতেছে, আমার দোকানে তো কাস্টমার আছে বা আশেপাশে আমার অন্য অন্য ভাইরা আছে। পরে আমি বললাম, আপনি এটা কী বলতেছেন? পরে বলে, এখান থেকে বেরিয়ে আসেন যদি মান সম্মান বাঁচাতে চান, আমি রুহি। এরপরে আমি বললাম, তুই এখানে কেন আসছিস? বলে, আখেন তাড়াতাড়ি বেরিয়ে আসেন। পরে আমি জিনিসটা রাখি আর দোকান থেকে বেরোইছি। বেরোয়ার পরে আমি বললাম যে, কী হয়েছে? বলে, রাস্তায় কথা বলবেন না একটা রেস্টুরেন্টে বসবেন। আমি বলি, আমি কোনো রেস্টুরেন্টে বসবো না, আমার দোকানে কাস্টমার আছে। বলে, দোকানের গুল্লি মারি, চলেন। এটা বলেও তখন টাইনা আমাকে তখন একটা রেস্টুরেন্টে ঢুকাইলো, আমাদের বাজার ওখানে রেস্টুরেন্ট। পরে আমি বললাম, তুই এখানে কেন আসলি? ও বলে, আমি আপনাকে ভালোবাসি, এটা কি আপনি বুঝেন না? আমি বলি, না আমি এটা বুঝতে চাই না। বলে, আমি আপনাকে এত ফোন দিই, আপনি ফোন কেন ধরেন না? আমি বললাম, রুহি দেখ, এগুলো ভালো না, এগুলো ঠিক না, তুই একটু বুঝতে চেষ্টা কর। ও তখন আমাকে বলে, আপনি কি আমার সাথে এমনই করবেন? আপনি কি ঠিক হবেন না? আপনি কি ভালো হবেন না? আমি তখন বললাম, আরে আলবাত আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমি ব্যাঠিক কোথায়? তুই আমাকে ব্যাঠিক কোথায় পাইলি? ও আমাকে বলতেছে, সত্যি যদি আপনি এরকমটা করেন, আমি কিন্তু সিরিয়াস কিছু করে ফেলবো। আমি তখন বললাম, সিরিয়াস কিছু করার দরকার নাই, তুই বাড়িতে যা, আর আমি মামারে ফোন দিয়ে বলতেছি যেন তোর বিয়ে ঠিক করে, তোকে বিয়ে দিয়ে দেয়। ও
ও তখন বলতেছে, আপনি যদি আজকে আমার সাথে রিলেশন না করেন বা আপনি যদি আজকে আমাকে ভালোবাসি আমার সামনাসামনি না বলেন, আমি আমার মায়ের দুধের কসম করে বলতেছি আমি এখান থেকে যাওয়ার সময় আমি ট্রেনের নিচে পড়বো। আমাদের এখানে যাওয়ার সময় ট্রেন রাস্তা হয়, আমি ট্রেনের নিচে পড়ে জীবন দিয়ে দেবো, আমার মায়ের দুধের কসম। এটা বলার পরে না ভাই আমি ভয় পেয়ে গেছি, কারণ ও অনেক রাগি তো, আবার কি না কি করে বসে। আমি তখন বললাম, দেখ রুহি পাগলামি করিস না, আচ্ছা ঠিক আছে রাতে ফোন দিস আমি কথা বলবো। বলে রিসিভ করবেন তো? আমি বললাম হ্যাঁ করবো। এই বলে তারা আমি নাস্তা টাস্তা করে বিদায় করলাম, দোকান চালাইলাম। 10টার দিকে ভাই ও ফোন দিয়ে বসছে। আমি তখন বললাম আমি দোকানই বন্ধ করি 11:30টায়। আমি বললাম 11:30টায় দোকান বন্ধ করবো, তুই 11:30টার পরে কল দিস। এরপরেও 12টা বাজে কল দিল, দেওয়ার পরে এই আগের মতো কথা বলতে শুরু করলো। এবং আমি তখন তারে বললাম যে আমি তোরে রুহি করে ডাকবো, আমি তোর রূপা করে ডাকবো, যেহেতু আমি রূপাকে ভালোবাসছিলাম। পরে বলা আচ্ছা ঠিক আছে আপনি আমার রূপা বলেই ডাকেন। পরে রূপা বলে আমি ওরা ডাকতাম, এবং আমাদের দুজনের মাঝে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক আবারও ওই ভাঙা জায়গা থেকে নতুন করে শুরু হয়। সম্পর্কটা এইভাবে আরও 3 থেকে 4 মাসের মতো কাটে। এরই মাঝে রূপা অনেকবার, মানে রুহি অনেকবার আমার দোকানে আসে। আমার দোকানের সামনেই হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, যেটার মধ্যে আসলে একটু নোংরামি করার ব্যবস্থা আছে। তা আমি ওর সাথে ওইখানে বসে অনেক নোংরামিও করতাম, অনেক দুষ্টমিও করতাম। তো একটা পর্যায়ে আমি তার মন থেকে সিরিয়াসলি ভালোবেসে ফেলি। ওর ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, এবং সত্যিকার অর্থে আমি তখন ওর মাঝে হারিয়ে যাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হয়ে যায়। আমার আব্বার তো আগে অপারেশন করা ছিল, তো মানে আব্বার পায়ে সমস্যা দেখা দেয়। আব্বাকে তখন আমরা হসপিটালে নিয়ে যাই, মানে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাই। মেডিকেল হসপিটালে নিলে পরে ওখানকার ডাক্তার বলে আমার আব্বার ভিতরে যে রড দেওয়া হয়েছিল ওইগুলোতে নাকি সমস্যা দেখা দিছে, এই অপারেশনটা আবার নতুন করে করতে হবে। তো এই অপারেশন করতে হলে অনেক টাকা লাগবে, প্রায় এটা 3 থেকে 4 লাখ টাকার কাছাকাছি লাগবে। তো এখন তো আমাদের কাছে এত টাকা নাই। পরে বিভিন্ন জায়গায় টাকা চাইতেছি, আর এরই মাঝে আমার নানা কিন্তু মারা গেছে। তো নানা মারা যাওয়ার পরে আমাদের এলাকার অনেকেই বলতেছে যে আমার মা কিন্তু আমার নানার বাড়িতে লক্ষ লক্ষ টাকার সম্পদ পাবে। মানে আমার নানার কিন্তু অনেক প্রপার্টি, অনেক জায়গায় সম্পত্তি আমার নানার। তো এই অবস্থার ভিতরে আমার মা তখন করলো কি, একদিন আমার মামার কাছে গেল, যেহেতু আমার একটাই মামার কাছে গেছে, এবং মামার গিয়া বলবে যাতে আমাদেরকে কিছু টাকা দেয়, কারণ আমার আব্বার তো চিকিৎসা করতে হবে, আব্বাকে তো হসপিটালে ভর্তি করে রাখছি। মা তখন মামার কাছে গেল, এবং মামার কাছে গেল পরে মামা আমার মায়ের সাথে অনেক দুর্ব্যবহার করলো, অনেক খারাপ ব্যবহার করলো, এবং খারাপ ব্যবহার করে বললো যে আমি জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি, আমার কাছে কোনো জায়গায় সম্পত্তি নেই, তোদের জায়গায় আমি বিক্রি করে দিছি। মানে এমনভাবে আমাদের সাথে দুর্ব্যবহার এবং খারাপ ব্যবহার করলো। করার পরে আমার মাকে টাকা দিল না দেওয়াতে আমি তখন রুহিরে ফোন দিলাম যে রুহি তোমার আব্বু এরকমটা কেন করতেছে। রুহি আমার বলে এসব বিষয় তো আমি জানি না, আমাকে এসব কথা বলে কোনো লাভ আছে? আপনি আব্বুর কাছে এসেন, আব্বুকে ধরেন, আব্বুকে জিজ্ঞেস করেন। এরপরে আমি পুনরায় আবারও আমার মা যখন কোনো কিছু করতে পারলো না, পরে 2 দিন পরে আমি আমার মামার বাড়িতে গেলাম, গিয়ে মামার সামনাসামনি কথা বললাম, এবং কথা বলার এক পর্যায়ে মামা আমার উপরে তেড়ে আসে আমাকে মারার জন্য। ছোট লোকের বাচ্চা, তোর কিসের জায়গা দেবো, তুই কিসের সম্পত্তি পাবি, তুই কিছুই পাবি না। আমি তখন বললাম যে মামা আপনি আমার সাথে রাগ দেখেন না, আমার সাথে রাগ দেখে তো আপনার কোনো লাভ নাই। আমার মা মুসলিম আইন অনুযায়ী, মানে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমার নানার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ আমার আম্মা পাওয়া। তো আপনি তো আমার আম্মার হক মেরে খাইতে পারেন না, আর আমরা আপনার কাছে আসলে চাইতামও না, এটা চাওয়া ঠিকও না, চাইতামও না, কিন্তু আমার বাবা অসুস্থ, বাবা মেডিকেলে, আর আমরা তো আপনার কাছে পুরোপুরি সম্পত্তি চাই না যে এই সম্পত্তিটা আপনি আমাদেরকে দেন, এটা বিক্রি করে আমরা কিছু একটা করব, এরকম তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি শুধুমাত্র আমাদের অন্তত কিছু জায়গা দিয়ে দেন, মানে আমাদেরকে কিছু টাকা দেন, প্রয়োজনে জায়গা না দেন, কিছু টাকা দেন, কারণ আমার আব্বা তো অনেক অসুস্থ, আমার আব্বার চিকিৎসা করতে হবে। কিন্তু আমার মামা একটা পয়সা আমাকে দিল না। সেদিন মামা আমার গায়ে হাত তোলে, মানে আমাকে উনি 2টা থাপ্পড়ও মারে, আমাকে ওখান থেকে বিদায় করে দেয়। বাড়িতে আসার পর আমি আর রুহি নাম্বারটা রিসিভ করি না। রুহি আমাকে কল দিলে আমি ওর নাম্বারটা ব্লক করে মোবাইলটাই বন্ধ করে দিয়েছি, যে দুঃসাই ওর সাথে আমি কথাই বলবো না, ওর বাপ এত বড় বেইমান, এমন একটা বেইমানের মেয়ের সাথে আমি কোনো কথা বলবো না। এইভাবে রাগ, অভিমান, ক্ষোভ মনের ভিতরে জমা, যে আমার টাকা কেন দিবে না, আমি তো টাকা পাবো, টাকা কেন দিবে না। একদিন হলো কি, বাজার থেকে মামা যাইতেছে, আরও 8-10 জন লোক আছে মামার সাথে, এবং আমি বাজারের দিকে যাইতেছি, হঠাৎ করে রাস্তায় দেখা। ওই দিন আমার আব্বার, মানে ডাক্তার বলছে কয়েকদিনের মধ্যে অপারেশন করতে হবে। ওই দিন আমি মামারে ধরলাম যে আপনি আমার টাকা দেন, লোকগুলোর বুঝাইতেছি। রাস্তার মধ্যে টাকা চাওয়াতে মামা তখন জুতা খুলে আমাকে মারার জন্য আসে। ভাই ওই দিন আসলে মানে নিজের রাগটা কন্ট্রোল করতে পারি নাই। আমি ওই দিন মামার কলার চেপে ধরে মামাকে 2টা ঘুষি দিয়ে বসি, এবং প্রথম ঘুষিতে আমার মামার সামনের যে দাঁতটা ছিল এটা পড়ে যায়, এবং সেকেন্ড ঘুষিতে আমার মামার চোখের উপরে পরে চোখটা ফুলে যায়। তো এখানে কয়েকজন লোক ছিল, তারা আমাকে ধরে ফেলে যে না না এরকমটা করিস না, তোরই তো মামা। এবং এই বলার পরে মামা তখন কী করলো, ডিরেক্টলি আমার নামে গিয়ে থানায় মামলা করে দিল। আমি আমার মামার সম্পদ, আমার নানার সম্পদ দাবি করছি, আমি সম্পদ পাবো, উনি গিয়ে আমার নামে মামলা করে দিল। এবং মামলা করে দেওয়ার পরে আমি তখন পালিয়ে বেড়াচ্ছি। এরই মাঝে আমার ছোটো ভাই আর আমার মা তখন বাধ্য হয়ে, আমার দাদাও তো মারা গেল, পরে আমাদের বাড়ির সামনে একটু জায়গা ছিল, মানে যে পুকুর পাড় বললাম,
এই পুকুরে আমাদের একটু জায়গা ছিল, ওই পুকুরের জায়গাটা আমার মা তখন বিক্রি করে দেয়। পুকুরের জায়গাটা বিক্রি করে এবং অন্যের কাছ থেকে মানে এলাকার মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে খুব কষ্ট করে আমার আব্বার চিকিৎসা করে। আব্বার চিকিৎসা করে আব্বারে বাড়িতে আনি। এনিমে যে আমার মামাতো বোনের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, মানে রুহির সাথে আমি আর কথা বলি না এবং রুহির মোবাইলে আমি আর ট্রাইও করি না। আমি নিজে মোবাইল চালাই কিন্তু রুহিরে আমি আর কল দিই না। আমি নতুন একটা সিম তখন চালাইতেছিলাম, ওই সিমটা আমি চালাইও না। এনিমে যে দেখা গেল হঠাৎ খবর পাইলাম যে রুহির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, মানে রুহিরে কোথাও বিয়ে দিয়ে দিবে এরকম রুহির বিয়ে ঠিক হয়ে গেছে, রুহির বিয়ে। এটা জানার পরে আমার কাছে তখন মনে হলো যে ওর বাপ যেহেতু এরকম বেইমান তাইলে ও তো বেইমান, এমন বেইমানের কথা চিন্তা করে তো লাভ নাই, ও আর ওর বাবার চেয়েও ভালো হবে নাকি। ঠিক আছে বিয়ে হয়ে যাক, বিয়ে যদি হয়ে যেতে চায় তাহলে বিয়ে হয়ে যাক, মানে ওর নিয়ে আমি আর কোনো কিছু চিন্তা করব না। ও অবশ্যই ওর বাবার মতো হবে, তা না হলেও আমার সাথে যোগাযোগ কেন করলো না? এই ঘটনার পর ও তো আমার সাথে একটাবার যোগাযোগ করতে পারতো। এরকমভাবে যেদিন ওর বিয়ে তার আগের দিন রাতে, মানে আগের দিন রাতে ধরেন বৃহস্পতিবারে বিয়ে, ও মঙ্গলবারে আমারে কল দিচ্ছে, মঙ্গলবার রাতের বেলা একটা নতুন নাম্বার থেকে আমারে কল দিচ্ছে। কল দিয়ে বলতেছে যে আপনি কি আমাকে চিনছেন? আমি বললাম যে না চিনি নাই। বলে আমার নাম রুহি। আমি বললাম হ্যাঁ বলো কেন কল দিচ্ছ? পরে আমাকে বলতেছে আপনি কি মানুষ না জানোয়ার, এমনিই বলে। আমি তখন বললাম আমি মানুষ না জানোয়ার এটা জানার আগে তোমার আব্বাকে জিজ্ঞেস করো, তোমার আব্বা মানুষ না জানোয়ার? ও আমারে বলতেছে দেখেন আমি আমার আব্বার বিষয় নিয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আপনার মা আমার আব্বার কাছে জায়গা পাবে এটা হচ্ছে আপনাদের পারিবারিক বিষয় এবং এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি আপনাকে শুধু প্রশ্ন করতে চাই, আমি যে আপনাকে ভালোবাসছি আপনার কি এটা মনে আছে? আমাদের সেই মেমোরিজ, আমাদের সেই স্মৃতি, আমরা দুজনকে ভালোবাসছি, আমাদের মাঝে এত মেমোরি এত স্মৃতি, আপনি এগুলা কি করে ভুলে যেতে পারলেন? আমি বললাম না আমি তো ভুলি নাই, তুমি তো আমার সাথে যোগাযোগ করো নাই। ও বলে আপনি কি জানেন কি হয়েছে? আমি বললাম কী হয়েছে? বলে আমি আপনার সাথে রিলেশন করি এটা আমার পরিবারের মানুষরা জেনে গেছে এবং জেনে যাওয়ার পরে তারা জোর করে আমার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে এবং মোবাইল কেড়ে নিয়ে তারা কোনোভাবে আপনার সাথে আমার যোগাযোগ করতে দেয় নাই। একটা পর্যায়ে আমার আব্বা তখন জোর করে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমাকে বিয়ে দিচ্ছে। কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে পাবো কি পাবো না সেটা আমি জানি না। আমি অন্যের কাছ থেকে খুব কষ্ট করে মোবাইল ফোনটা নিয়ে আপনার নাম্বারটা ম্যানেজ করে আপনাকে কল দিয়েছি। আপনি যদি কালকে রাতের মধ্যে আমাকে পালায়া নিয়ে না যান, আপনি মনে রাখেন আমি বসে যে অন্য কারো যাবো না, আমি এই ঘরে বিষ খেয়ে মারা যাব, আমি আত্মহত্যা করব। আমি তখন বললাম এই কথাগুলো তুমি তোমার আব্বাকে কেন বলো না? ও বলে আমার আব্বাকে আমি শতবার বলেছি কিন্তু আমার আব্বা আমার কোনো কথাই শুনে নাই। আব্বা আমাকে বারবার একটা কথাই বলে যে আমার জীবন থাকতে আমি তোরে কখনোই ওই ছোট লোকের বাচ্চার কাছে বিয়ে দিব না, আমি ওর কাছে তোরে কখনোই বিয়ে দিব না, তুই এটা কখনো স্বপ্নেও চিন্তা করিস না, প্রয়োজন আমি জীবন দিয়ে দিব। অ্যান্ড আমি যদি আমার আব্বার কাছে আরও কান্নাকাটি করি এত কোনো লাভ নাই, আব্বা আমাকে কখনই আপনার কাছে বিয়ে দিবে না। এখন আপনি যদি কালকে রাতের মধ্যে আমাকে এখান থেকে পালিয়ে না নিয়ে যান, আপনি মনে রাখেন যে আমি আপনার কসম করে বলতেছি, আমার জন্মের কসম, আমার পিতার কসম, মাতার কসম, আমি আত্মহত্যা করব, আমি নিজে আমার জীবন দিয়ে দিব। এই বলেও তখন ফোনটা কেটে দিল এবং কেটে দেওয়ার পরে আমি তখন চিন্তা করতেছি যে আমি এখন কি করব, বুঝতে পারতেছিলাম না। রাতটা কোনো মতে টেনশন করে কাটাই দিলাম। পরের দিন আমি ওরও ফোন দিলাম মধ্যে ওই নাম্বারটাতে, যে নাম্বারটাতে আমাকে কল দিচ্ছে অন্য একটা মেয়ে রিসিভ করলো। আমি তখন বললাম যে রুহি আছে? বলে হ্যাঁ ভাইয়া রুহি তো আছে, কিন্তু আমি রুহির পাশের ঘরের, আমি রুহির বান্ধবী, কেন আপনি রুহির সাথে কথা বলবেন? আমি বললাম তো ফোনটা রুহির কাছে দাও। পরে রুহির কাছে নিয়ে দিল। রুহি আমার বলে কি হলো? আমি বললাম কালকে তোমার বিয়ে, তুমি আজকে পাগলামি করাটা কি ঠিক হচ্ছে? মানে এই জায়গায়, এই সময়, এই পরিস্থিতির মধ্যে তুমি কি পাগলামি করবা? আমার বলে দেখেন আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া অন্য কারো গলায় কখনোই ঝুলতে পারবো না, আমি আপনাকে ছাড়া অন্য কাউকে কোনো দিনও বিয়ে করতে পারবো না। আপনি আমাকে যতই বলেন, যেটাই বলেন, আমি এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নাই। আমি তখন তারে বললাম তো তোমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার আগে তুমি আমাকে এটা বললা না কেন? তোমার বিয়ে হয়ে যাওয়ার আগে, বিয়ে ঠিক হওয়ার আগে এটা আমাকে বলতা, তুমি আমার প্রতি এতটাই সিরিয়াস, এটা এখন কেন বলতেছো? আমাকে বলে আবারে আমি আমার এই বান্ধবীটাকে রিসেন্ট ওর বিয়ে হয়ে গেছে, ও এই বাড়িতে বেড়াইতে আসছে এবং বেড়াইতে আসার কারণে আমি ওর কাছে মোবাইল ফোন পাইছি, আমি আপনার সাথে যোগাযোগ করতে পারছি, আর না হলে তো আমি আপনার সাথে যোগাযোগই করতে পারতাম না। কেউ আমার মোবাইল ফোন দেয়? আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি। পরে আমি আস্তে আস্তে করে আমার কিছু আমার এলাকার কিছু বন্ধুবান্ধব আছে, ওদের সাথে বিষয়টা আলোচনা করতেছি। সবাই আমার বলে মেয়ের বাপ খারাপ, কিন্তু মেয়ে তো খারাপ না, মেয়ের বাবা না হয়ে বেইমানি করছে, তো মেয়ে তো তোর সাথে কোনো বেইমানি করে নাই। মেয়েটা যদি সত্যি সত্যি ওই দিন মারা যায় তুই কি নিজের ক্ষমা করতে পারবি? মেয়েটা যদি সত্যি সত্যি আত্মহত্যা করে তুই নিজেকে ক্ষমা করতে পারবি? আমার ভিতর তখন এই পুরনো স্মৃতিগুলো, ওর সাথে কাটানো এই মুহূর্তগুলো তখন বারবার মনে পড়তেছিল যে ও আমার সাথে এটা করছে, আমার সাথে ওইটা করছে, আমাদের দুজনের মাঝে যত রকমের ভালো ভালো মেমোরিজগুলো আছে, স্মৃতিগুলো আছে, এগুলো আমার তখন মনে পড়তেছিল। এবং বাধ্য হয়ে সুন্দর সময় আমি ওই মেয়ের নাম্বারে আবারও কল দিলাম। কল দিয়ে আমি ওরা বললাম যে তুমি একটু কলটা রুহির কাছে দাও। পরে আমি রুহিরে বললাম কী ব্যাপার রুহি, তুমি কি বলতে চাও? আমার বল আমি কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে আমি আপনাকে ভালোবাসি, এখন আপনি আমাকে নিয়ে যাবেন কি না, হ্যাঁ বা না?
আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কখন আসবো? বলে আপনি যখনই আসেন আমাদের বাড়ির পিছনে আইসেন, আইসা এই নাম্বারে কল দিন, আমি ওর সাথে চলে যাব। এই কথা বলার পর আমি তখন ওই বাড়ির পিছনে গেলাম, মানে ওদের ওই বাড়ির পিছনে গেলাম, এবং বাড়ির পিছনে যাওয়ার পরে ওর নাম্বারে কল দিলাম, এবং কল দেওয়ার পরে ওই মেয়েটা তখন রুহিরে নিয়ে ঘরের পিছনে আসছে। আসার পরে আমি রুহি আমাকে দিয়ে জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। আমি তখন বললাম এখানে কান্নাকাটি করো না, এখানে কান্নাকাটি করলে মানুষ জেনে যাবে, এখান থেকে আগে পালাতে হবে, চলো এখান থেকে পালাই। এই কথা বলে আমি তখন রুহিরে নিয়ে ওই জায়গাটা থেকে পালিয়ে যাই, এবং পালিয়ে আমি তখন আমার দূর সম্পর্কের এক আমার আত্মীয় হয় প্লাস বন্ধু ওর বাসায় চলে যাই। এবং ওর বাসায় গেলে পরে আমি তখন খোঁজ খবর পাই আমার মামা মামি আমাদের বাড়িতে এসে প্রচুর ঝামেলা করে এবং থানা থেকে আমার নামে মামলা করে আমি ওনার মেয়েকে নিয়ে পালাইছি, মানে এমন অবস্থা করে যেটা আসলে বলার মতো না। একটা পর্যায়ে আমাদের ঘর বাড়িগুলো পর্যন্ত ভেঙে দেয়। আমার মামার উপরে লেভেল অনেক লোকদের সাথে পরিচয় ছিল, তাদের মাধ্যমে আমার নামে মামলা দায়ের করে এবং আমাকে পুলিশ হুন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমি যে বন্ধুর বাড়িতে থাকি ওই বন্ধুর বড় ভাই আবার দুবাই থাকে। তা আমার ওই বন্ধু তার বড় ভাইয়ের সাথে বিষয়টা আলোচনা করলো। ওর বড় ভাই তখন বললো আমার কাছে একটা ভিসা আছে, একটা রেস্টুরেন্টের ভিসা আছে, একটা কাজ করো ছেলেটাকে বলো না হয় বিদেশ চলে আসতে, কারণ দেশে যদি এরকম ঝামেলা হয় তাহলে তো ও বিদেশ আসতে পারবে না। আর আমি কিন্তু এটাকে পাসপোর্ট করে রাখছিলাম, আসলে কোনো একটা সুযোগ পেলে বিদেশ চলে যাব, ওইটার জন্য কিন্তু আমার পাসপোর্ট করে রাখা। এই বিপদে পড়ে আমি তখন আমার বন্ধুর সাথে আলোচনা করলাম এবং আমি আমার আব্বা আম্মার সাথে আলোচনা করলাম। আমার মা তখন বললো তাহলে ওনার সাথে আলোচনা করে তুই দুবাই চলে যা। তাই আমি বললাম মা দুবাই যেতে তো টাকা লাগবে, এখন উনি আমার এত টাকা দিবে নাকি? উনি আমার চিনে না জানে না, আমার বন্ধুর ভাই হয়, তা উনি আমাকে এত টাকা কোত্থেকে দিবে? আর তোমরা যদি টাকা ম্যানেজ করে দিতে পারো তাহলে আমি যেতে পারি। আমার মা তখন বলে আমি এত টাকা কোথায় পাবো? তখনও কিন্তু আমি রুহিরে বিয়ে করি নাই, মানে ওই জায়গার মধ্যে রুহিরে আমি বিয়ে করি নাই। পরে আমার বন্ধু, মানে আমার এক বন্ধু আছে, মানে যে বন্ধুর বাড়ি থাকতাম, ও তখন ওই দিন একজন হুজুর ডেকে আনে। কলমা হয় না, কোনো কাবিন হয় না, শুধুমাত্র মৌখিকভাবে আমাদেরকে, মানে কাবিন হয় না, শুধু মৌখিকভাবে আমাদেরকে কলমাটা পড়াই দেয়, যেহেতু আমরা একসাথে থাকতেছিলাম। তো এইটা আমার ইচ্ছা ছিল না, আমার বন্ধু ইচ্ছা করে করাই দিছে। কারণ রুহি কোনো মানে ভোটার আইডি কার্ড বা ওর জন্ম নিবন্ধন এগুলো কোনো কিছুই নিয়ে আসে নাই, আর আমিও আমার কোনো কিছু নিয়ে আসি নাই, এজন্য এটা কাবিন হয়নি। এবং বিয়েটা পড়াই দেওয়ার পরে এবার আমার বন্ধু করে কি, আমার মা তখন মানে টাকার জন্য পাগল হয়ে গেছে যে কোথায় টাকা পাবে, বাট কোনোভাবেই আমার মা টাকার ম্যানেজ করতে পারতেছিল না। কারণ এই দুনিয়াতে তেলের মাথায় সবাই তেল দেয়, আর যে মাথায় তেল নাই এই মাথায় কেউ তেল দিতে যায় না। তো আমার আম্মা অনেক চেষ্টা করতেছে যে কোথায় থেকে টাকা পাবে, বাট টাকা পায় না। এবং এদিক দিয়ে আমার মামা আমাকে খুঁজে বেড়াইতেছে। মামা যদি একবার কোনো না কোনো মামলায় আমাকে ধরতে পারে তাহলে আমার বাকি জীবনটা আমার মামা জেলখানায় কাটিয়ে দিবে। আর আমার ওই বন্ধুর বড় ভাই বলতেছে ওনার কাছে ভিসা রেডি আছে, টাকা দিলে সাথে সাথে ভিসা হয়ে যাবে, লেট হবে না। এক পর্যায়ে আমি তখন করলাম কি, আমার মায়েরে বললাম যে মা টাকা যেহেতু পাও না, আমি কি করব বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে আমার বাবা তখন সিদ্ধান্ত নিল আমাদের ঘর ভিটাটা বিক্রি করে দিবে। দেখেন ভাই, আমার ছোটো বোনটার বিয়ে হয় নাই এবং ছোটো বোনটা এখনও অবিবাহিত, এবং এই অবস্থার মধ্যে আমাদের যদি ঘর ভিটাটা বিক্রি করে দেয়, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার মা কোথায় যাবে, কোন জায়গায় গিয়ে উঠবে? শেষ পর্যন্ত আমার মা বাধ্য হয়ে আমাদের ওই ঘর ভিটাটাই বিক্রি করে দিল, যেটা ছিল আমাদের শেষ সম্বল। আমার মা বলে তুই যদি দুবাই যেতে পারোস তাহলে ওখানে গিয়ে তুই টাকা ইনকাম করে যদি টাকা দেস তাহলে আমরা পুনরায় আবারও নতুন করে কোথাও জায়গা কিনবো এবং জায়গা কিনে আমরা ওখানে বাড়ি বানাবো। শেষমেশ আমার মা তার স্বামীর শেষ সম্বলটুকুন, আমার আব্বার শেষ স্মৃতি, মানে আমার দাদার শেষ স্মৃতি আমার মা বিক্রি করে, ঘর ভিটাটা বিক্রি করে আমাকে তখন টাকা দেয়। এই টাকা আমি তখন দুবাইতে পাঠাই এবং পাঠানোর পরে কয়েক মাসের মধ্যে আমার তখন ভিসা হয়ে যায়। এই কয়েক মাস কিন্তু আমি আর রুহি একই সাথে একই ঘরে স্বামী স্ত্রীর মতো থাকতাম। একটা পর্যায়ে আমি তখন দুবাইতে চলে যাই এবং দুবাইতে গেলে পরে আমার মা আর বাবা তখন রুহিকে নিয়ে আমাদের এলাকাতে একটা বাজার আছে, ওইখানে টিন সেট একটা বাড়িতে ভাড়া থাকতো। এরপরে রুহির বাবা মা রুহির আর কোনো খবর নেই। রুহি কোথায় আছে, কেমন আছে, রুহির কোনো খবর নেই। আমি তখন দুবাইতে চলে যাই। প্রায় মাস 6 পরে রুহি ওই বাড়িতে মাস 6 থাকার পরে রুহি একদিন ওদের বাড়িতে যায়, মানে আপনি ঘটনাটা খেয়াল করে দেখবেন, ওদের বাড়িতে যায়, এবং ওদের বাড়িতে যাওয়ার পরে রুহি আর আসে না। রুহিরে বারবার আমার বাবা মা বলতেছে চলে আয়, তুই এখানে থাকবি কেন, তোর বিয়ে হয়েছে, আমার ছেলে আছে, তুই চলে আয়। রুহি আর আসে না। রুহি বলে ওর বাবা মা ওকে যেতে দেয় না, আর ওর বাবা মা বলে রুহি নাকি ইচ্ছে করে যায় না। কথাটা খুব খেয়াল করবেন। এবং এই অবস্থার ভিতরে রুহি আর আমার সাথেও কথা বলে না, মানে ওর যে মোবাইল ফোনটা, ওই মোবাইল ফোনটা বন্ধ। আমি যদি আমার মামারে কল দিই, আমি বললাম রুহিতে আমার বউ, রুহিরে আমার বাড়িতে পাঠাচ্ছেন না কেন? মামা আমাকে বলে ও না গেলে আমি কী করবো? আর রুহির সাথে যদি কথা বলি, কোনো না কোনোভাবে রুহির সাথে কথা বলার সুযোগ পাইলে রুহি আমার বলে আব্বু বলছে আমি ওখানে গেলে আমাকে মেরে ফেলবে, আমাকে এই করবে, আমাকে সেই করবে। আমি না ভাই বুঝতে পারতেছিলাম না। এরই মাঝে জাস্ট কয়েকটা দিন পরে, মানে ওদের বাড়িতে যাওয়ার মাস 1.5 মাঝে আমি হঠাৎ করে শুনতে পাই যে রুহির নাকি বিয়ে হয়ে গেছে অন্য একটা ছেলে, নাম হচ্ছে গিয়া আপনার অমি, ওদের এলাকারই, এবং ওই অমি ছেলের সাথে রুহির বিয়ে হয়ে গেছে।
মানে এইটা জানার পরে আমার ভিতরে তখন এত কষ্ট হলো যেটা কীভাবে সম্ভব। আমার বাপ মারে আমি বললাম, আমার বাপ মা বলে রুহি নাকি নিজেই বিয়ে বসে গেছে। আর রুহির যেই মানে আমার রুহি আমাকে বলে যে ওর বাপ মা ওকে জোর করে বিয়ে দিয়ে দিছে, মানে ওর বাপ মা ওকে জোর করে বিয়ে দিছে। আর ও আমারে বলতেছে যে জোর করে বিয়ে দিছে, আর আমার মা বাবা বলে রুহি নাকি ইচ্ছে করে বিয়ে বসছে। মানে এটা কিভাবে সম্ভব, কিভাবে কি করলো আমি না কোনো কিছুই বুঝতে পারলাম না। ওই সময়তে আমি রুহিকে এতটাই ভালোবাসি, আমার গোটা পৃথিবীটা একদিকে, রুহি একদিকে। আমি রুহিকে ছাড়া বাঁচব না, আমি রুহিকে ছাড়া মরে যাব, এমন একটা অবস্থা। এবং বিয়ে দেওয়ার কিছুদিন পরে মানে হয়ে যাওয়ার পরে আমি তখন কান্নাকাটি করি এবং ও আর আমার সাথে কোনো কথা বলে, বাট ওভাবে আর কথা বলে না। এমন করতে করতে আমি একটা পর্যায়ে মন ভেঙে যায়, আমি তখন দেশে আসি। আপনার 2 বছর কেটে যায়, দেশে আসি। দেশে আসার পর আমার পরিবার তখন আমাকে বিয়ে করাই দেয়, আমার আব্বা আমা বিয়ে করাই দেয়। বিয়ে করাই দেওয়ার পরে আমি নিপা নামের একটা মেয়েরই বিয়ে করি এবং মনটা তখন পুরোপুরিভাবে ভেঙে গেছে যে আমার কলিজাটা ভেঙে অন্য কারো বউ হয়ে গেছে। মানুষ মানুষের সাথে প্রতারণা করে কিন্তু এভাবেও কি করতে পারে, আমি তখনও বুঝতে পারি না। একইভাবে আমার মামা মামিরও আমি ক্লিয়ারলি বিশ্বাস করি না, রুহিরও বিশ্বাস করি না। রুহি বলে ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিয়েছে, আর আমার মামা মামি বলে রুহি নাকি ইচ্ছে করে বিয়ে বসছে। এইটুকুর মধ্যে পড়ে আছে। পরে আমি পুনরায় আবারও চলে গেলাম বিদেশে, এবং বিদেশে মানে বিয়ে করে বিদেশ চলে গেলাম। এবং বিদেশ চলে যাওয়ার পরে আমার বউয়ের ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, আমার মেয়েটা হয়। মেয়েটা হওয়ার পরেই এই রুহি তখন আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ করতো। ওর স্বামী বেকার, দেশে তেমন কিছুই করে না, রাস্তায় ঘুরে বেড়ায়, ওর স্বামীর জন্য কিছু একটা করে দেওয়ার জন্য। তখন একটা মামাতো ভাই বোনের সাথে যেরকম কথা হয়, রুহির সাথে আমার এরকমভাবেই কথা হতো যে আমার মামাতো বোন হিসেবে আমার সাথে কথা বলে এবং বলে যে যদি পারেন ভাইয়া ওর জন্য কিছু একটা করে দেন, অমির জন্য কিছু একটা করেন। মানে ও তো এখানে থাকতে পারতেছে না, এবং ও এখানে যায় ওইখানে যায়, নেশা করে, এটা করে ওইটা করে, আমার গায়ে হাত তোলে। আমার আব্বা আম্মা বিয়ে দিয়েছে, এখন তারা তার কোনো কিছু জানে না। তারা বলতেছে তারা এর আগে আমাকে যেখানে বিয়ে দিতে চাইছিল ওই ঘরটা অনেক ভালো ছিল, এবং ওই ঘরতে আমি বিয়ে না বসে বিয়ের আগের দিনটাতে পালাই গেছি। এরপরে আমাকে আর ভালো কোন ছেলে বিয়ে করবে, যার জন্য আমাকে এই ছেলের কাছে বিয়ে দিছে। এখন আপনি ভাইয়া কিছু একটা করেন। এমন করে যখন কান্নাকাটি করে, আমার তো ভালোবাসার মানুষ, একদিন হইলেও আমাকে ভালোবাসছি। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ও যেহেতু এরকমটাই করতে চাই, তাহলে আমি ওকে নিয়ে আসি। মানে এরপরে আমি ওর হাজব্যান্ড মানে অমির জন্য দুবাইতে একটা ভিসার ব্যবস্থা করি। আমি মোটামুটি ভালো অবস্থানে ছিলাম। আমি তখন নিজে একটা রেস্টুরেন্ট দিয়ে দিই, মানে একটা হোটেল দিয়ে দিই। আমি অনেক ভালো, এখানে অনেক কাহিনী আছে দুবাইতে, আমার এগুলো আমি না বলি। অনেক কষ্ট করে আমি আমার ভাগ্যের চাকা ঘুরাই। পরে দুবাইতে একটা হোটেল দিই একজন বাঙালি ভাইয়ের সহযোগিতায়। আমি তখন হোটেলটা দিলাম। ওই হোটেলে আমি তখন প্রথম স্টাফ, মানে প্রথম কাজের ছেলে হিসেবে আমি তখন অমিকে নিয়ে আসলাম বাংলাদেশ থেকে। ও আসলো এবং ও আসার পরে ও কিন্তু অনেক মানে পরিশ্রমিক একটা ছেলে ছিল। আসার পরে দিনরাত মিলে কাজ করতো, মানে 3-4 জনের কাজ ও একা করতো। যাই হোক, খুব ভালো অবস্থার মধ্যে আছে। ও আমার মামাতো বোনের জামাই হিসেবে আমি ওকে দেখি, এবং আমাদের অতীত নিয়ে আমি ওর সাথে কোনো কথা বলি না, ও আমার সাথে কোনো কথা বলে না। আমি ওর সাথে কথা বলি না, ও বলে না। আমি শুধু ওকে এইভাবেই দেখি যে ও আমার মামাতো বোনের স্বামী, ওভাবেই তাকে আমি দেখি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে ও আমার মামাতো বোনের সাথে ফোনে প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করে। মাঝে মাঝে ফোন করে এবং এত পরিমাণের খারাপ ব্যবহার করে যেটা বলার মতো না। অনেক দুর্ব্যবহার, অনেক খারাপ ব্যবহার, অনেক খারাপ আচরণ করে। এবং একইভাবে আমার কাছে তখন বিষয়টা খুব খারাপ লাগতে শুরু হলো। এক পর্যায়ে আমার মামাতো বোন বলতেছে যে ও দুবাইতে যাবে, ওর হাজব্যান্ডকে আমি নাইলে মানে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য, নাইলে ও দুবাইতে আসবে। আর ওই সময় তো ওর হাজব্যান্ড আমার যে অ্যারাবিক ছিল, অ্যারাবিকের সাথেও ভালো সম্পর্ক হয়ে যায়। তো ও যখন বলে আসবে, আমি তখন বললাম যে ঠিক আছে, তুই যেহেতু আসবি আমি তোরা আনবো। পরে আমি আমার মামাতো বোনের একটা ভিজিট ভিসার ব্যবস্থা করি, ওর হাজব্যান্ড পরিচয় দিয়েই, মানে ওর হাজব্যান্ডের পরিচয় নিয়েই আমি তোকে একটা ভিজিট ভিসার ব্যবস্থা করি। এবং ভিজিটে তখন আমার মামাতো বোন এই রুহি তখন দুবাইতে আসে। এবং দুবাইতে আসার পরে ওরা তখন আলাদা একটা ঘরে থাকতো। আমি ওর সাথে অনেক দুষ্টামি করতাম এজ এ আমার মামাতো বোন, ওই হিসাবে দুষ্টামি করতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার বউ যে বাংলাদেশে আছে, আমার বউ তখন বিষয়টা কিছুটা মাইন্ডে নিয়ে গেছে যে আমি কেন আমার মামাতো বোনের এই টিকিট দিয়ে বিদেশে নিয়ে গেলাম। এবং আমি বললাম আমার বউকে, যেখানে তো তার হাজব্যান্ড আছে, তাহলে আসলে সমস্যা কি। আমার বউ আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, এবং একটা পর্যায়ে আমার বউ আমার সাথে একদিন এরকমভাবে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার শুরু করছে যেটা বলার মতো না। খারাপ ব্যবহারের একটা পর্যায়ে ও আমাকে তুই তাকারে শুরু করাতে আমি একদিন রাগ উঠে গেলাম, মানে প্রচণ্ড রকমের রেগে গেলাম। আমি জানি না সেদিন আমি এতটা রাগান্বিত কীভাবে হলাম। এবং রাগের বশবর্তী আমি তখন আমার মামাতো বোনের সামনে, আমার মামাতো বোনের স্বামীর সামনে আমি তখন তোরে বললাম যে যা, তোর আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে আমি তালাক দিয়ে দিছি। এবং এই তালাকটা দেওয়ার পরে, এবং ফোন লাউড স্পিকারে ছিল, এটা আমার আব্বা আম্মা দুজনেই কিন্তু শুনছে। হুজুরদের সাথে আলোচনা করলো, হুজুরা তখন বললো এটা নাকি তালাক হয়ে গেছে। এরপরে আমার ওই বউ তখন, নিপা তখন করলো কি, আমার মেয়েটাকে নিয়ে ওর বাপের বাড়িতে চলে গেছে। এবং বাপের বাড়িতে চলে যাওয়ার পরে কাবিনের টাকার জন্য চাপ দিচ্ছে, ও আমার সংসার করবে না, আমি যেহেতু তালাক দিয়ে দিছি। এবার আমার মামাতো বোন বলে ভাইয়া আপনি কাবিনের টাকা দিয়ে দেন।
পরে আমি আমার বউয়ের কাবিনের টাকা দিয়ে দিলাম এবং কাবিনের টাকা দেওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম। খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি না, মানে অনেকটা খারাপ অবস্থার মধ্যে চলে গেলাম। ওই সুযোগটা তখন রুহি কাজে লাগাইলো। রুহি তখন আমাকে, ওর হাজব্যান্ড তো আর কোনো কিছু বলে না, যেহেতু ওর হাজব্যান্ড আমার দোকানে কাজ করে এবং আমি ওর মানে ফুফাতো ভাই, ওই হিসেবে আর তো কোনো কিছু বলে না। পরে রুহি আমার কাছে আসে, এসে আমার রাতের বেলায় মাথা টিপে দেয়, আমার শরীর টিপে দেয়, আমার নিজের হাতে খাওয়াই দেয়। মানে বউ হারানোর পরে বউয়ের যে একটা কষ্ট বা আকাঙ্ক্ষা, এই জিনিসটা রুহি তখন আমাকে ফিল আপ করে দিচ্ছিল। এরকম করতে করতে রুহির 3 মাসের মতো কেটে গেছে এবং 3 মাস কেটে যাওয়ার পরে রুহি তখন বাংলাদেশে চলে যাবে, মানে ওর ভিজিটের টাইম শেষ। পরে দেশে চলে যাবে এবং ও দেশে চলে যাওয়ার সময় না ভাই, আমার ওর হাজব্যান্ডের ওর জন্য যতটা না কষ্ট হয়েছিল, আমার তার চেয়েও আরও অনেক বেশি কষ্ট হচ্ছিল যে ও মানে দেশে চলে যাবে। ও আমাকে এত টেক কেয়ার করতো, এত যত্ন করতো, ওর হাজব্যান্ডের বাইরেও আমাকে অনেক বেশি আদর করতো। এবং ও বাংলাদেশে চলে যাওয়ার পরে আমি না থাকতে পারতেছিলাম না, আমার এখানে অনেক কষ্ট হচ্ছিল যে ও চলে গেছে আমাকে ছেড়ে, বা ওর হাজব্যান্ড তো এখানে আছে। তো আমারে বলতো যে মানে আমার সাথে ফোনে কথা বলতো। ওর হাজব্যান্ডের সাথে ও যদি দিনে ধরেন আপনার 5 মিনিট কথা বলতো, আমার সাথে কথা বলতো 25 মিনিট, মানে সারাটা দিনে ওর সাথে আমার কথা হতো। এটা কিন্তু ওর হাজব্যান্ড অমি জানতো, এরপরেও আমি কোনো কিছু বলতো না, যেহেতু আমরা মামাতো ভাই বোন ছিলাম। অমি ওই চোখে আমাদেরকে দেখতো। এরকম করে দীর্ঘ অনেকগুলো বছর, প্রায় আপনার ওই মানে আমি 4 বছরের মতো তখন আমি একটানা থাকি। আমি ওর সাথে ফোনে কথা বলি এবং ও আমাকে বলে ওর হাজব্যান্ডকেও ছেড়ে দিবে, ওর হাজব্যান্ডকেও রাখবে না, ওর হাজব্যান্ডকেও ছেড়ে দিবে, ওর হাজব্যান্ডকে ছেড়ে দিও, আমার সাথে সংসার করবে, এইটা ও বলে। এবং আমি বললাম যে ওর হাজব্যান্ডকে আমি দেশে পাঠিয়ে দিই, তোর হাজব্যান্ডকে দেশে পাঠিয়ে দিই। ও বলে না, দেশে পাঠানোর দরকার নাই, ও যেখানে আছে এখানেই পড়ে থাকুক, মানে আপনি যখন দেশে আসবেন আমি আপনাকে বিয়ে করব, ওকে আমি ডিভোর্স করে দিব, এবং ডিভোর্স করে দিলাম পরে এরপরে আপনি বিদেশে গিয়ে ওকে আপনার দোকান থেকে আপনি বের করে দিবেন বা ওকে দেশে পাঠিয়ে দিবেন, আপনি যা করার তাই করবেন। কারণ ওর তো আচার ব্যবহার খুব একটা ভালো না, ওর আচার ব্যবহার যথেষ্ট পরিমাণের খারাপ, এবং ওর মতো একটা ছেলের সাথে আমার মতো একটা মেয়ের সংসার করা এটা অনেকটা কঠিন। এতগুলো বছর করে আসছি, যা হবার হয়েছে। এবং এরই মাঝে রুহি কিন্তু অনেকবার বেবি কনসেপ্ট করছে, কিন্তু ও বেবি নেয় নাই, বাচ্চা নষ্ট করে ফেলে। কারণ অমি ভালো না, অমি নেশা করে, ওর গায়ে হাত তোলে, ওর সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এই জন্য বাচ্চা কাচ্চা নেয় নাই। যাই হোক, একইভাবে পড়ে আছে, আমি বিদেশে পড়ে আছি এবং 4 বছর কেটে গেল। এবার আমি দেশে যাব, আমার পরিকল্পনা হচ্ছে দেশে গিয়ে আমি মানে ওরে বিয়ে করব, ওরকম একটা পরিকল্পনা। এবং আমি একইভাবে তখন দেশে গেছি। দেশে যাওয়ার পরে ওরে আমি বিয়ে করব। অ্যান্ড আপনি কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। দেশে যখন আমি আসছি, আসার পরে ও কিন্তু ও নিজে আমাকে বলছে যে আপনি আসেন এবং দেশে আসলে আমরা বিয়ে করব, বিয়ে করে আমরা একসাথে থাকবো, আমরা একসাথে সংসার করব। দেশে যাওয়ার পরে ও কেমন জানি আমার কাছ থেকে একটু সটকে থাকতেছে, মানে আমার কাছে খুব একটা আসে না। ও বিয়ে করার কথা আমাকে দিচ্ছে, আমাকে বিয়ে করবে, কিন্তু বিয়ের বিষয় নিয়ে ও কোনো কিছু বলে না। এইভাবে 4 থেকে 5 দিন পরে, আমি দেশে আসার 4-5 দিন পরে একদিন হঠাৎ করে বলতেছে যে আপনি আজকে আমাদের বাসায় আসেন। ও কিন্তু তখনও ওর বাবার বাড়িতেই থাকতো, মানে আমার মামার বাড়িতেই থাকতো। বলে আপনার মামা মামি বাসায় নেই, আমাদের বাসায় আসেন। আমি তখন বললাম যে রুহি, মানে কেন বাসায় যাব, বাসায় যাওয়ার তো দরকার নেই, আমরা কি বিয়েটা সম্পূর্ণ করে ফেলি, কারণ আমার ছুটিটা চলে যাচ্ছে, অ্যান্ড বিয়েটা করা তো দরকার। ও আমারে বলতেছে বিয়ে তো করবোই, মানে বিয়ে নিয়ে আপনার এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, বিয়ে করবো, আপনি চলে আসেন। ওই দিন রাতের বেলায় ও আমাকে যখন বলে, আমি তখন আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়িতে যাই। অ্যান্ড তখনও কিন্তু আমার মামার সাথে আমি যে সম্পদগুলো পাবো, এগুলো নিয়ে কিন্তু আমার মামার সাথে আমার কথা কাটাকাটি হইতেছে যে আপনি আমাকে জায়গা বুঝিয়ে দেন, আমি তো জায়গা পাবো। আমার মামা এগুলো আমি বলতেছি। আবার এরই মাঝে আমার মামা করছে কি, জায়গা বিক্রি করে, আমাদের নিজেদেরও অনেক জায়গা আছে, ওইগুলো উনি উল্টা দলিল মলিল দিয়ে বিক্রি করে আমার মামা তো ভাইয়ের ইতালি পাঠিয়ে দিছে। মানে রুহির যে বড় ভাই ছিল, বড় ভাইয়ের ইতালি পাঠিয়ে দিছে, উনি জায়গা বিক্রি করে পাঠাইছে। তো এই জায়গাগুলো কিন্তু আমার মায়ের নামের জায়গা ছিল, এগুলো উনি বিক্রি করে দেয়। যাই হোক, এটা নিয়ে কিন্তু মামার সাথে আমার একটু দ্বন্দ্ব, কথা কাটাকাটি হইতেছে। একটা পর্যায়ে ও আমাকে ডাকলো রাতের বেলায়। আমি তখন ওর ফোন কল পেয়ে ওদের বাসায় গেছি। এবং বাসায় যাওয়ার পরে, এর আগে ও যখন আমার সাথে দুবাইতে ছিল, ওর সাথে আমার তেমন কোনো ফিজিক্যাল সম্পর্ক হয় নাই, কিন্তু বাংলাদেশে থাকতে হয়েছিল বেশ কয়েকবার বিয়ে করার পরে। এবং এরপরে ওই দিন ও নিজেই মানে এত সুন্দর একটা ড্রেস পরে এবং আকর্ষণীয় একটা ড্রেস পরে ও আমার কাছে আসে, এবং কাছে এসে ও তখন নিজ ইচ্ছে আমার সাথে শারীরিক সম্পর্কটা করে। তো আমি ওরে বললাম যে আমরা তো বিয়ে করব, বিয়ের আগে এটা কেন? আমাকে বলে আপনি তো আমাকে বিয়ে করছেন, আপনি কি ভুলে গেছেন? আপনি আজ থেকে 6 বছর আগে আপনি হুজুর ডেকে কলমা পরে কাবিন করে আমাকে বিয়ে করছেন, আমি কলমা করে বিয়ে করছেন, তো আপনি তো এখন আমার স্বামী আছেন। আমি বললাম আমি তোমাকে বিয়ে করার পরে তোমার হাজব্যান্ড অমি তো তোমাকে আবারও বিয়ে করছে। ও বলে আমি তো অমিকে বিয়ে করি নাই, অমিকে আমার পরিবার জোর করে বিয়ে করাইছে, সুতরাং অমি আমার স্বামী হিসাবে হতে পারে না, আপনি আমার স্বামী। এই কথা বলে ওর সাথে আমি সারা রাত ছিলাম, আমাদের মাঝে কয়েকবার শারীরিক সম্পর্কটা হয়। এবং হওয়ার পরে সকালবেলা আমি তখন গোসল করলাম। গোসল করে আমি বললাম আমার মামা আবার আসার টাইম হয়ে গেছে, মামা মামি কোথায় জানি গেছে, ওরা রাতে ছিল, ওরা আজকে চলে আসবে।
অ্যান্ড অমি তখন আমার মানে রুহি তখন আমার বলতেছে তাহলে আপনি এখন চলে যান। আমি সকালবেলা বাইকটা টান দিয়ে বাড়িতে চলে বাড়িতে আসলাম এবং আমি তখন রুহিকে বিয়ে করার জন্য গোল্ড কিনতেছি বা রুহির পছন্দের এটা ওইটা ওগুলো কিনতেছি। এরই মাঝে দিনের প্রায় 12:30 বাজে আপনার আজানের মানে আজান দিছে, জোহরের আজান। ওই সময় ভাই হঠাৎ করে আমাদের বাড়িতে অনেকগুলো পুলিশ এবং পুলিশ এসেই কোনো কথা নাই বার্তা নাই আমাকে হ্যান্ডকাপ পরাই দিল। আমি বললাম আমার অপরাধ, বলে আপনার নামে একটা দর্শন মামলা হয়েছে আজকে সকালবেলা। দর্শন মামলা? আমি কারে দর্শন করলাম? বলে রুহি নামের এক মেয়েরে আপনি দর্শন করছেন। আমি তখন বললাম রুহি তো আমার মামাতো বোন। বলে হ্যাঁ, আপনি আপনার মামাতো বোনকে দর্শন করছেন, আপনার মামা মামি ঘরে ছিল না, সেই সুযোগে আপনি মেয়েটাকে রাতের বেলায় বেশ কয়েকবার দর্শন করছেন, সকালে আপনার নামে মামলা হয়েছে, আপনি চলেন। তা আমি বললাম মামলা হলো কবে, ওয়ারেন্ট হলো কবে, আমাকে নিয়ে যাচ্ছেন কবে? উনি বলে এত কথা বলার সুযোগ নেই, আপনি চলেন। আমাকে থানায় ধরে নিয়ে গেল এবং এই দর্শনের মামলা রুহি নিজে করছে। দর্শনের মামলাটা করার পরে আর এদিক দিয়ে আমি তখন ওই দর্শন মামলায় ফেসে গেলাম। ওই দর্শনের একটা মামলার সাথে আরও অনেকগুলো মামলা অ্যাড করে আমাকে 1 দিন নয় 2 দিন নয়, দীর্ঘ প্রায় 8 বৎসরের মতো আমাকে জেল খাটায়। একটা মানুষ আর একটা মানুষকে মার্ডার করলেও এত বছর জেল হয় না, আমাকে 8 বছর জেল খাটায়। এবং আমি এই 8 বছর জেলের মধ্যে পৌঁছে মরি। আমার পরিবার, আমার মা, আমার বাবা অনেকভাবে চেষ্টা করছে আমাকে ওখান থেকে বের করার জন্য, মানে জেল থেকে বের করার জন্য। আমাকে আমার পরিবার আর বের করতে পারে নাই। 8 বছর পর আমি তখন অনেক কষ্টের পরে জেল থেকে বের হই এবং আমি জেলে যাওয়ার পরে অনেক প্রশাসনের সাথে রুহি রাত পর্যন্ত কাটাইছে, আমাকে যাতে জেলে দিয়ে রাখে, আমাকে যাতে থানা থেকে বের না করে, আমি যাতে থানায় পৌঁছে মরি। অনেক প্রশাসনের সাথেও রাত কাটাইতো, অনেক উকিলদের সাথে, অনেক লোকদের সাথেও শারীরিক সম্পর্ক করতো এবং এই শারীরিক সম্পর্ককেও তখন মামলা টিকে রাখছে বা মামলা ধরে রাখছে। 8 বছর আমি জেল খাটি। 8 বছর পরে জেল থেকে বেরোয়ার পর আমি জানতে পারি আমার আব্বা মারা গেছে। আমি জেলে থাকা অবস্থায় আমার আব্বার কবরে আমি মাটিও দিতে পারি নাই। আব্বা মারা গেল এবং আমি তখন বাড়িতে মানে আসছি এবং আসার পরে যেটা জানতে পারি রুহি তার স্বামী অমি ছিল, অমির কাছে চলে গেছে এবং অমির কাছে গিয়ে আমার যে দোকানটা ছিল ওই দোকানটা অমি পরিপূর্ণভাবে আমার কফিলের কাছ থেকে, মানে যিনি আমার স্পন্সর ছিল আরবি, ওই আরবির কাছ থেকে অমি তখন দোকানটা বুঝে নেয়। একই দোকানও তখন অনেক বড় করে এবং ওর সাথে আমার মামাতো বোন রুহিও আছে। আমি বের হওয়ার পরে, জেল থেকে বের হওয়ার পরে আরও কিছু সত্যতা আমি তখন জানতে পারি। সত্যতাগুলো হচ্ছে এইটা যে আমার মামাতো বোন যে বলল অমি ওরে বিয়ে, মানে অমির কাছে জোর করে ওকে বিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে মূলত অমির সাথে ওর রিলেশন ছিল আমার সাথে রিলেশন হওয়ার আগেও। আমার সাথে যখন রিলেশন হয়, আমার সাথে ওর রিলেশনটা ছিল সম্পূর্ণ একটা রাগের বশবর্তী হয়ে। কারণ আমি ওর বাবাকে মারছি, আমি ওর বাবার গায়ে হাত তুলছি, আমি ওর বাবার দাঁত ফালাই দিছি ঘুষি মেরে। এই প্রতিশোধ নেওয়ার জন্য ও আমার সাথে সম্পর্ক করে। মূলত কিন্তু ও অমিকেই ভালোবাসে এবং যেদিনটাতে ও আমার সাথে পালিয়ে যায়, আমার সাথে পালিয়ে যাওয়ার তার বড় কারণ হচ্ছে অমির সাথে ওর সম্পর্কটা ওর বাবা মা বুঝে ফেলে এবং বুঝে ফেলার পরে অমির এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে আমার মামা তখন বিচার দেয়। বিচার দিলে পরে অমিকে, ওর যেদিন বিয়ে হবে তার 2 দিন আগ থেকে ওদের এলাকার চেয়ারম্যান মেম্বার, মানে অমির এলাকার চেয়ারম্যান মেম্বার অমিকে আটকায় রাখে, মানে একরকম শিকল দিয়ে বাইধা রাখে যাতে অমি ঘর থেকে বেরোতে না পারে। কারণ অমি যদি কোনোভাবে বেরোইতে পারে অমি কিন্তু ইয়েকে নিয়ে, মানে রুহিকে নিয়ে পালাইয়া যাবে, এই জন্য ওরা আটকায় রাখে। রুহি তখন এই সুযোগটা কাজে লাগায় আমাকে দিয়ে কাজে লাগায়। তখন ও কী করে, আমাকে ভালোবাসার ফাঁদে, মানে আমি তোকে আগেই ভালোবাসতাম, ওই ভালোবাসার আবার পুনরাবৃত্তি করে ও তখন আমার সাথে পালায়া যায়। কিন্তু আমার সাথে পালিয়ে যাওয়া ও আমার সাথে সংসার করার জন্য কিন্তু পালায় না। ও পালায় আমার সাথে, ও আগে পরে আমাকে ছেড়ে আবারও এই অমির কাছে চলে যাবে। এবং ও যখন আমার সাথে পালায়া যায় আমার মামা মামিও তখন অবাক হয়ে যায়, কিরে শুনেছিলাম মেয়ে ভালোবাসে মানে আপনার অমি নামের এক ছেলেরে, কিন্তু পালায়ে গেল আমার ভাগ্নের সাথে। আমার মামাও তখন বিষয়টা বুঝতে পারে না যে এটা কী হইল এবং আমার সাথেও পালিয়ে চলে আসলো। এবং আসার পরে একটা পর্যায়ে আমি বিদেশ চলে গেলাম এবং যাওয়ার পরে ও আমাদের বাড়িতে যাওয়ার পরে কন্টিনিউসলি এই অমির সাথে ওর যোগাযোগ ছিল। অমির ঘরে যাইতো, অমির বাসায় আসতো এবং কন্টিনিউসলি অমিকে ও ভালোবাসতো। এবং একটা পর্যায়ে ও একটু সুযোগ কাজে লাগায় ইচ্ছে করে ওর বাড়িতে গিয়ে ও অমিরে বিয়ে করে ফেলে। কিন্তু আমাকে বলছে ওর বাবা মাকে জোর করে বিয়ে দিচ্ছে। আসলে কিন্তু আমার মা মামি জোর করে বিয়ে দেয় নাই, ও ইচ্ছে করে অমিকে বিয়ে করছে। এবং বিয়ে করার পরে ও তারপরেও দুবাইতে গেছে মূলত। এর আগেও ও অমিকে প্রতিনিয়ত বলতো যে দেখো কোনো না কোনোভাবে আমার যেই কফিল ছিল মানে আমার দোকানটা অমি যাতে নিয়ে নেয়, এই জন্য বিভিন্নভাবে অমিকে বুদ্ধি দিত যে এভাবে করো ওভাবে করো। একটা পর্যায়ে আমি ও দুবাইতে যাওয়ার পরে
অমি সামনেও আমার সাথে এগুলো করতো, অমি কিচ্ছু বলতো না, কারণ ওদের স্বামী স্ত্রীর প্ল্যানিং ছিল। ওই প্ল্যানিং অনুযায়ী অমির চোখ ফাঁকি দিয়ে বা অমির সামনে আমার সাথে রুহি তখন শারীরিক সম্পর্ক বা প্রেম ভালোবাসার সম্পর্ক করে। সেই সম্পর্কের সূত্র ধরে আমাকে বাংলাদেশে নিয়ে আসে, আমাকে সে বিয়ে করবে, এবং বিয়ে না করে সে আমার সাথে শারীরিক সম্পর্কটা করে ইচ্ছে করে আমার নামেও মামলাটা দায়ের করে, এবং ওই মামলায় আমাকে জেলে পাঠায় দেয়। আমার দুবাইতে যে ব্যবসাটা ছিল এইটা ওর হাজব্যান্ড অমিকে দিয়েও দখল করায়। আর এদিক দিয়ে আমি দর্শন মামলায় 8 বছরের মতো জেল খাটি, তাও আবার অন্য কাউকে দর্শন করে নয়, 6 বছরের বিবাহিতা বউয়ের দর্শন মামলায়। ভাই, মানুষের জীবনে গল্প থাকে বা মানুষ কষ্ট পায়, কিন্তু এরকম কষ্ট কি কোনো মানুষ পায়? মেয়েরা প্রতারক হয়, এত বড় প্রতারক কি হতে পারে? এবং সে তো দূরের কোনো মানুষ নয়, আমার আপন মামাতো বোন। আজ আমি এমন এক মানবতার জীবনযাপন করছি ভাই, আপন ভাই, আপনাদের কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। দিনের আলোতে কাজ করতে পারি না, মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। রাতের আধারে আমি আমাদের ময়মনসিংহ রেল স্টেশনে মাঝে মাঝে কুলির কাজ করি, মানে খুব কষ্টে দিনগুলো কাটতেছে, যে কোনো সময় হয়তো আত্মহত্যা করে মারা যাবো, এই কষ্ট আর নিতে পারতেছি না। এরই মাঝে ফেসবুকে আমার মামতো বোন রুহি, অমি, তাদের ছেলে মেয়েরা মিলে দুবাই শহরে রাজত্ব করে বেড়াইতেছে, তারা ইউরোপে ঘুরতে যাচ্ছে, ছবি পাঠাইতেছে। এবং আমার যে বউ ছিল নিপা, আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে, নিপাও আর আমার কাছে আসে নাই, আমার মেয়েটাকে নিয়ে অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। আমার বাবা মারা গেল, মায়ের অবস্থাও খুব খারাপ, মাকেও একটা ওষুধ খাওয়াইতে পারি না, মাকে বাঁচাইতে পারি না। এমন একটা জীবনের মধ্যে আসি ভাই, আল্লাহর কাছে প্রতিনিয়তই হাত তুলে প্রার্থনা করেছি, আল্লাহ তুমি আমার নিঃশ্বাসটা নিয়ে যাও, আল্লাহ আমাকে এই পৃথিবীতে আর বাঁচায় রাখো না। আপন ভাই, সর্বশেষ আপনাকে পেলাম, আপনার গল্পগুলো শুনলাম, ওখান থেকে মনে হলো যে আমার কষ্টগুলো আপনার সাথে শেয়ার করে আমি আপনাকে জানালাম। যদি আপনার মন চায় আপনি আমার গল্পটা প্রচার করতে পারেন, আপনার জন্য অনেক ভালোবাসা রইল। আমি জানি না কবে আত্মহত্যা করে মরে যাব, তবে অনুরোধ করব আপনি খুব দ্রুতই আমার গল্পটা রেকর্ড করবেন, যাতে মৃত্যুর আগে আমি আমার এই কষ্টের কথাগুলো মানুষকে জানাতে পারি, মানুষ যাতে আমার কষ্টের কথাগুলো জানতে পারে। আপন ভাই, এটা আমার ফোন নাম্বার, যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ ময়মনসিংহের ভাই হানিফের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, গল্পটা শুরুতে আমি বলেছিলাম যে চরম প্রতারণামূলক একটা গল্প। আপনি চিন্তা করতে পারেন একটা মাস্টার প্ল্যানিং, মানে আমি অনেক প্ল্যানিংয়ের কথা শুনেছি ভাই, এইটা কী ধরনের প্ল্যানিং? মানে একটা প্ল্যানিং প্রায় সে 8 বছর ধরে কন্টিনিউ করে গেছে, এবং 8 বছর ধরে মনের ভিতর পুষিয়ে রাখা রাগটাকে এমনভাবে রেখেছে তার তিল পরিমাণও কিন্তু আমাদের হানিফ ভাই বুঝতে পারে নাই। হানিফকেও বিয়ে করলো, একইভাবে হানিফকে বিদেশেও পাঠাইলো, অমির সাথেও সংসার করে গেল, অমিকে আবার দুবাই পাঠালো। একইভাবে হানিফের বিজনেস তার স্বামীকে দিয়ে অ্যাটাক করালো, বাংলাদেশে তার মামাতো ভাইকে জেল খাটালো, এবং মামার ওই সম্পত্তি থেকেও ভাগিনাকে বঞ্চিত করলো। মানে জাস্ট ও মাই গড, আমার মনে হচ্ছে যে ওই রুহির সাথে যদি আমার ভাগ্যে হয় আর কি কখনো, এর মাথাটা একটু ঘষা দেবে ওর সাথে আমার, তাইলে হয়তো আমার মাথায় ওর থেকে যদি একটু বুদ্ধি শুদ্ধি আসে। আল্লাহ এমন নারী রূপের কালসাপ থেকে মানুষকে হেফাজত করুক, ওদের কাছ থেকে নিজেকে হেফাজত করুক আল্লাহ। এগুলো আসলে মানে পৃথিবীতে যাদেরকে বলেছি ইবলিশের বংশধর, এই ইবলিশের বংশধর থেকে আল্লাহ রক্ষা করুক। এবং বন্ধুরা, যারা গল্প শুনেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে এই গল্প নিয়ে? যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আর হানিফ ভাইকে কিছু লেখার থাকলে তো অবশ্যই লিখবেন। আজ এখানেই বিদায়, আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।